আচ্ছা। সো যেটা বলছিলাম যে আমরা যখন ব্যাকলিংকের ব্যাপারগুলো শিখছিলাম বা জানছিলাম, ওই সময় আমরা শিখেছি আসলে কিভাবে আউটরিচ করতে হয়। যে আম কিভাবে আউটরিচ বলতে, আউটরিচের ২ টা ভাগ আছে। একটা হচ্ছে সরাসরি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আমি তাদেরকে জানাবো যে আমি গেস্ট পোস্টিং করতে চাচ্ছি। আরেকটা আছে হচ্ছে মেইলের মাধ্যমে। সো এই যে যেসব টাইপের ওয়েবসাইট আমরা আম চিনি যে ওনারা হচ্ছে গিয়ে গেস্ট পোস্টিং করতে দেয়, ওই টাইপ সাইটের লিস্ট তো আমরা পাচ্ছি এবং এখানে গিয়ে অ্যাকাউন্ট করে আমরা গেস্ট পোস্টের জন্য এপ্লাই করতে পারতেছি। কিন্তু যেসব সাইট গুলাতে আসলে আম এই টাইপের যে পোস্ট হয়, পোস্ট করার পরেও আমরা খুঁজে পাই না যে কিভাবে আসলে গেস্ট পোস্ট করব। তো সেই ক্ষেত্রে তাদের সাইটের যে ইমেইলটা থাকে ফুটারে, একটা ওয়েবসাইটের ফুটারে সেখান থেকে ইমেইলটা কালেক্ট করতে হয়। ইমেইলটা কালেক্ট করে তাদেরকে অফিসিয়ালি একটা ইমেইল পাঠাইতে হয় যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট। সো আমি চাচ্ছি তোমার ওয়েবসাইটের জন্যে একটা ফ্রিতে পোস্ট লিখে দিতে। তুমি যেরকম ফরম্যাটে লিখো সেরকম ফরম্যাটে আমি লিখবো, এসইও অপটিমাইজডও করে দিব, বাট সেটা টোটালি ফ্রিতে হবে। আমি তার জন্য কোনো কস্ট নিব না। বাট সেখান থেকে আমি চাচ্ছি যে তোমার সাইট থেকে একটা লিংক পাস করতে, যে লিংকটা আমার সাইটের মধ্যে থাকবে। সো ওই ইমেইলের যে উত্তর আসে, সেই উত্তরে যদি তারা কনভিন্সড হয়, যে আপনি তাকে যদি কনভিন্স করাইতে পারেন, তো সেই ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে তুমি লিখে দাও, সো আমরা পাবলিশ করে দিব। তো তখন আপনি লিখে সেটা মেইলে পাঠিয়ে দিবেন। জাস্ট মেইল চালাচালি হবে এটার মধ্যে, এবং অফিসিয়াল মেইল যেভাবে করতে হয় ঠিক ওইভাবে হবে। মেইল আর নিউজ লেটার ইউজ করতে পারেন আপনি, না করলেও সমস্যা নেই, কারণ আপনার তো কোম্পানি না, আপনি হচ্ছে যে দেখা যাচ্ছে নিউজ লেটার ইউজ করবেন এরকম টাইপের। আচ্ছা, তো যাই হোক, এই যে যে ব্যাপারগুলা হইছে, ধরেন আউটরিচ সহ আর্টিকেল সাবমিশন, তারপর হচ্ছে গেস্ট পোস্টিং, এরপরে হইলো আপনার প্রোফাইল লিঙ্কিং যেটা আছে, ওয়েব 2.0 যেটা আছে, আমি ধরে নিলাম লোকাল সাইটেশন যেগুলো আছে, এডুকেশনাল এবং গভর্নমেন্টের যে সাইটগুলো আছে সেগুলো, সেখানে যেগুলো আছে, কমেন্ট ব্যাকলিংক আমি ধরে নিলাম, সোশ্যাল মিডিয়া বুক মার্কিং আমি ধরে নিলাম, এই ফোরাম মার্কেটিং আমি ধরে নিলাম, এই এই ব্যাপারগুলোর ভিতর থেকে মানে যতভাবে আসলে লিংক করা যায়, রাইট, সবগুলো আমি নিয়ে নিলাম। তো আমি আপনাকে কিন্তু শেখাইনি যে একটা সাইটে প্রথমে আসবেন, প্রথমে আসার পরে খুলবেন, খোলার পরে অমুক যদি নিশ হয় বা অমুক ক্যাটাগরি সাইট হয় আপনার, তাহলে প্রথমে এই টাইপের হচ্ছে গিয়ে লিংক করবেন, তারপরে অমুক টাইপের লিংক করবেন, তারপর তমুক টাইপের লিংক করবেন, যেটা লিংক পিরামিড সিস্টেম অনেকটা। বাট কেন শেখাইনি? লিংক পিরামিড জিনিসটা বুঝিয়েছি, লিংক পিরামিড জিনিসটা দেখিয়েছি, বাট কেন লিংক পিরামিড আমি আপনাকে বা আপনাদের সবাইকে রেকমেন্ড করিনি যে হ্যাঁ লিংক পিরামিড তুমি করো। এর মূল যে কারণ, সে মূল কারণ হচ্ছে অন পেজ এসইও তে আমরা বলেছি সম্পূর্ণ আমাদের আয়ত্তে থাকে। অন পেজ এসইও আমরা যেটা করব, যেভাবে করব, যা করব সবই আমাদের। সো ভুল হইলেও আমাদের ভুলের জন্য সেটা র‍্যাংক হওয়ার জন্য মিস হবে। যদি আমার ঠিক হয় বা সেটা খুব বেশি ভালোভাবে অপটিমাইজ হয়, তাও একই ব্যাপার হবে। যে হ্যাঁ, ওটা র‍্যাংক হওয়ার জন্য বেশি এগিয়ে থাকছে। কিন্তু অফ পেজ এসইও যে ব্যাপারটা, সেটা খুবই আম একটা অন্যরকম ব্যাপার, যেখানে আমাদের কোনো হাত নাই। আমাদের কোনো রকম হাত নাই। তো সেই ক্ষেত্রে কেস স্টাডিতে এইগুলা পাওয়া যায়, বা বিভিন্ন যখন কাজ করা হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে দেখা যায় যে কমন যে সিস্টেমগুলো আছে অফ পেজ এসইওর ব্যাকলিংক করার ক্ষেত্রে, সেই সিস্টেমগুলা একজন মানুষ যখন একটা সাইটের জন্য সেটার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার পরে একজনের সাইটে কাজ করতেও পারে, আরেকজনের সাইটে দেখা গেল কাজ করলো না। হতে পারে যে ২ টা সাইট কম্পেয়ার করার জন্য মানে একই কাজগুলা করা হইছে, দুটো সাইটের একটা সাইটেও সেটা কাজ করলো না। আবার এমনও হতে পারে ২ টা সাইটের ২ টাই ঠিকঠাক মতো কাজ করলো এবং র‍্যাংকের জন্য প্রস্তুত। হয়তোবা ১-২ আগু পিছু করে র‍্যাংক হইলো। যদিও একটা নিশের না, ২ টা ২ রকম নিশের।
সো এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা হলো টোটালি এসইও এক ধরনের টোটালি প্র্যাকটিস এবং অনগোয়িং প্র্যাকটিস, যেটা কখনো শেষ হবে না। মানে আপনার ওয়েবসাইট খোলার পর থেকে ওইটা চলতেই থাকবে চলতেই থাকবে। এবং যেটার মধ্যে অন পেজ, আমরা বারবার বলছি অন পেজ আমাদের হাতে, আমরা অন পেজ করতে পারবো, আমাদের ইচ্ছা মতো করতে পারবো, যেভাবে যা চেঞ্জ করার দরকার, যেভাবে যা অপটিমাইজ করার দরকার। কিন্তু অফ পেজ আমরা ওইভাবে করতে পারবো না। তার কারণ হচ্ছে অফ পেজ আমাদের হাতে নেই, আমরা শুধুমাত্র কিছু জায়গা থেকে লিংক আনতে পারি। একটা পেজের সাথে আমাদের সাইটের আর একটা অন্য পেজের লিংক করাইতে পারি, এইটুকু পর্যন্তই আমরা করতে পারি এবং সেটা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। আর কিছু আমরা করতে পারি না, বা ওইটা জোর করে যে আমরা লিংক আর্নিং করাবো, জোর করে যে হচ্ছে গিয়ে সেটার একটা স্কোর আনবো, রাইট, ওই টাইপ যে জিনিসগুলো আছে সেগুলো আমরা করতে পারি না। সো এই ক্ষেত্রে আসলে একটু সমস্যা হয়ে যায়, যার জন্য যেটা হয় সেটা হচ্ছে একটু আন্দাজ টাইপের প্র্যাকটিস হয়ে যায়। কিন্তু হ্যাঁ, একটা লং টাইম কাজের পর আপনি মোটামুটি বুঝতে পারবেন যে হ্যাঁ এরকম টাইপের কাজ আসলে করা উচিত। তো সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আসলে যারা এই ইন্ডাস্ট্রিতে থাকে তারা যেটা করে সেটা হচ্ছে তারা হইলো আপনার যেটা বলে যে এখন বর্তমান সময়ে আর কি কোয়ালিটি কন্টেন্টের উপরে জোর দিচ্ছে। টাকা যা খরচ করা সেটা কোয়ালিটি কন্টেন্টের উপরে করতেছে এবং সেইখান থেকে একটা করে লিঙ্ক নিচ্ছে, আর্টিকেল সাবমিশন করাচ্ছে, গেস্ট পোস্টিং করাচ্ছে, ওয়েব 2.0 করাচ্ছে। খুব বেশি যদি হয় সেই ক্ষেত্রে ফোরাম এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাচ্ছে। ফোরাম মার্কেটিং কি? ওই যে ফোরাম মার্কেটিং সেদিনকে দেখালাম যে ফোরামের ভিতরে যাবেন এবং বিভিন্ন প্রশ্ন থাকবে, প্রশ্নের ভিতরে আপনি লিংক দিতে পারেন, উত্তর দিয়ে তার মধ্যে আপনি লিংক দিতে পারেন, শুধুমাত্র একটা পোস্ট ছোটখাটো করে লিংক দিতে পারেন, একটা ছবি দিয়ে তার নিচেও লিংক দিতে পারেন। তো এটা হচ্ছে ফোরাম মার্কেটিং টাইপের। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আপনারা বুঝেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে প্রোফাইল খুলতে হবে, প্রোফাইল খোলার পরে সেখান থেকে মার্কেটিং করে বিভিন্ন লিংক আনতে হবে। তো এই জিনিসগুলাই এখন পপুলার। বাকি কমেন্ট লিঙ্কিং মানে কমেন্টের মাধ্যমে লিংক করা, বা ওই যে পিডিএফ যেখানে আপলোড করতে হয় সেই সব জায়গাতে পিডিএফ যে সাবমিট করে দিয়ে আসা, তারপরে আপনার হচ্ছে গিয়ে পিকচার যে সাবমিট করে দিয়ে আসা এবং সেখানে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেয়া, এই টাইপের জিনিসগুলো এখন আর চলে না এবং গুগল এটা অ্যাকসেপ্টও করে না। যদি আপনি ওটা বারবার করেন, লাখ লাখ জায়গাতে করেন, তো সেই ক্ষেত্রে ওটা স্প্যাম হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা টুলস দেখি, অটোমেশন টুলস, যেখান থেকে জিএসএ টাইপের লিংক অনেকে করে দেয় যে লক্ষ লক্ষ টাইপের আমি লিংক করে দিব, বাট একটা লিংকও কাজ করে না। এখন খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন একদম নতুন যেসব সাইট গুলা আছে আর কি, নতুন টাইপের উঠতেছে, যেগুলার উপরে র্যাঙ্ক হইছে বা তারা মোটামুটি র্যাঙ্কে আছে এরকম টাইপের, সো তাদের প্রতিটা পেজের সর্বোচ্চ লিংক খুবই কম থাকে, ডোমেইন অথরিটিও কম থাকে, কিন্তু তারপরেও তারা র্যাঙ্কের দিকে আসতেছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে গুগলের আপডেট। গুগল বলেই দিছে যে ওই বাজে টাইপের লিংক আমি কখনো অ্যাকসেপ্ট করব না, এবং প্রথম থেকে গুগল বলে আসতেছে ন্যাচারাল লিংক ছাড়া আমার কাছে কোনো রকম গ্রহণযোগ্যতা পাবে না। সো ন্যাচারাল লিংক কি জিনিস? আমরা যে লিংক দিচ্ছি এটা ইন্টেনশনালি দিচ্ছি, কিন্তু গুগল চায় যে আমি এমন কিছু কন্টেন্ট তৈরি করি বা আমার ওয়েবসাইট আমি এমন ভাবে তৈরি করি অন্যরা সেটা খুঁজে পাক, অথবা অন্যরা সেটা জানুক, জানার পরে অন্যরা বলুক যে হ্যাঁ ঠিক আছে, আমি যখন এই টপিক নিয়ে লিখতেছি এই টপিকের এই জিনিসটা আমি বর্ণনা করছি না, কিন্তু কারোর যদি দরকার হয় তাহলে আমার সাইটে এসে সে যেন পড়ে যাইতে পারে, বা সে যেন পড়ে যায় যে হ্যাঁ এটা ভালো, রেফার করা। এটা যেন ন্যাচারাল হয়, কোনোভাবে এরকম না হয় যে আমি লিংক কিনতেছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো মূল এক কথায় যদি আমি বলি, কোনো নিশ কোনো ইন্ডাস্ট্রির জন্য কোনো প্র্যাকটিস নির্দিষ্ট করে নেই যে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে। দ্বিতীয় ব্যাপার,
আপনি একই সাথে একই নিশের ৩টা ওয়েবসাইটে কাজ করেন, একই প্রসেসে কাজ করেন, আপনার লিঙ্ক আর্নিং একেকটা একেক রকম আসবে, লিঙ্কের স্কোর একেকটা একেক রকম আসবে, র‍্যাংকও একেকটা একেক রকম হবে। আপনি ৩টাই একবারে ওই একই পজিশনে বা একই রকম স্টাইলে র‍্যাংক করাইতে পারবেন না। হতে পারে সেই ৩টা বা ৪টা যেগুলা নিয়ে আপনি কাজ করতেছেন তার ভিতরে যেকোনো একটা ইফেক্টিভ হইলো, একটা উঠে গেল। বাকিগুলো ইফেক্টিভ হইল না। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই তাহলে ওইটাতে ইফেক্টিভ কেন হইলো? ভাই অফ পেজের ব্যাপারটা টোটালি আমাদের হাতে নেই, আমরা বলতে পারবো না কেন হইল, আমরা শুধু প্র্যাকটিস করতে পারি। সো যেগুলা পপুলার আপনি টেস্ট করেন, বিভিন্ন যখন পেজ আপনি ক্রিয়েট করতেছেন সেই পেজের উপরে টেস্টিং আপনার যে ইয়েটা আছে সেটা চালু হবে এবং টেস্টিং এর যে অপশনটা আছে সেই অপশনটা আপনি প্রত্যেকটা পেজের জন্য পাবেন, প্রত্যেকটা পেজের জন্য আপনি আলাদা আলাদা করে লিংক করাইতে পারবেন। সো আপনার ফ্রেন্ড এবং আপনি একই সাথে দেখা যাচ্ছে বিস্কিটের বিজনেস শুরু করছেন এবং উনিও যেভাবে বেচবে আপনিও সেইভাবে বেচবেন, দুইজন দুইটা সাইট করে ফেলছেন। তো করার পরে অন পেজ এসইও সেম টাইপের করে ফেলছেন, একদম সেম সেম জিনিস এরকম টাইপের করে আপনি হচ্ছে যে যেরকম আর্টিকেল লেখাইছেন বা কন্টেন্ট তৈরি করাইছেন উনিও সেরকমই করাইছে, করানোর পরে সেগুলো পাবলিশও হয়েছে, দেখা গেল এসইও স্কোর অনেক বেশি। এর পরবর্তীতে যে আপনি লিংক করাচ্ছেন, সো আপনি লিংক করানোর ক্ষেত্রে শুরু করলেন কি দিয়ে, যে আমি সবার প্রথমে গেস্ট পোস্টিং করাবো। তো ওনাকে বললেন যে গেস্ট পোস্টিং ভালো, এরকম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম গেস্ট পোস্টিং এখন সব থেকে বেশি দামি, বা গেস্ট পোস্টিং এর মাধ্যমে আসলে সব থেকে ন্যাচারাল টাইপের লিংকের আর্নিং আসে, তো আমরা এটা করাই। তো ঠিক আছে, উনিও করলো। তো দুইজন মিলে দেখা যাচ্ছে 10টা জায়গায় বা 10টা সাইটে গেস্ট পোস্টিং করাইলেন। তারপরে উনি হচ্ছে যে আপনি বললেন যে চলো এবার তাহলে ওয়েব 2.0 করা যাক। আপনার ওয়েব 2.0 দেখা যাচ্ছে 20টা বা 30টা করাইলেন। তারপরে দেখা যাচ্ছে আপনি বললেন চলো কিছু আর্টিকেল সাবমিট করা যাক, আর্টিকেল সাবমিট করলেন। এরপরে দেখা যাচ্ছে আপনি বললেন যে ঠিক আছে তাহলে আমার কিছু এখন ট্রাফিক দরকার হবে, চলো ট্রাফিক নিয়ে আসি কোথা থেকে, ফোরামের থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে লিংক শেয়ার করে কিছু কিছু ট্রাফিক আমরা নিয়ে আসতে ট্রাই করি। সো আপনি ওখান থেকে ট্রাফিক নিয়ে আসার ট্রাই করলেন বা চেষ্টা করলেন। সো এরকম হতে পারে আপনাদের দুইজনের একজনেরও সাইটের যে র‍্যাঙ্ক সেটা অফ পেজের জন্য এতটা ইফেক্টিভ হইল না, আবার এরকমও হতে পারে একজনের হইল আর একজনের হইল না, পসিবল। সো আপনাকে যেটা করতে হবে, যেহেতু এটা অনগোয়িং প্রসেস, সো হতাশ হবার কিছু নেই। আপনি যখন নতুন পেজ করতেছেন সেই নতুন পেজের জন্য আপনি যে প্রসেসগুলা নিচ্ছেন বা আপনার যে সাইট আপনি করছেন সেই সাইটের জন্য আপনি নতুন যে প্রসেসগুলা করতেছেন একটা একটা করে করেন। প্রথমে আপনি ওয়েব 2.0 করেন, কথার কথা। আপনার যদি মনে হয় আর্টিকেল সাবমিশন করবেন, আর্টিকেল সাবমিশন করেন। আপনার যদি মনে হয় গেস্ট পোস্টিং করাবেন, আপনি গেস্ট পোস্টিং করেন। করানোর পরে আপনি দেখেন যে একটা নির্দিষ্ট টাইম পরে, সেটা 2 মাস 3 মাস পরে, আপনি 2 মাস 3 মাসের ভিতর বেশ কিছু লিংক করাইলেন, বেশ কিছু গেস্ট পোস্টিং করাইলেন, নিয়মিতভাবে সেটার আর্টিকেল সাবমিশন করাইলেন, ধরেন এরকমই হইলো। তো আপনি দেখলেন যে হ্যাঁ মোটামুটি আপনার ডোমেইন অথরিটি বাড়তেছে, আপনার কোয়ালিটি ব্যাকলিংক অনেক বেশি দেখাচ্ছে, পার্সেন্টেজ বেশি দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ ওই অ্যাপ্রোচটাই মেইনটেইন করেন, আপনাকে অন্য কোনো দিকে যাইতে হবে না। বর্তমান যে এসইওটা আছে অফ পেজের এসইও সেম সিস্টেমে চলতেছে, যে আপনার যেইটাতে লাভ হচ্ছে, যেটাতে বেশি ভালো ইফেক্ট পড়তেছে আপনি সেইটা নিয়ে এগিয়ে যান। এখন আপনি বলতে পারেন ভাই আমি তাহলে বুঝবো কি করে যে প্রথম একটা করে নিলাম, করার পরে যেরকম আসলো তো পরেরটাই তো আরো ভালো আসতে পারে। হ্যাঁ আসতে পারে, তাহলে আপনিও সেটা আরেকটা পেজের জন্য অ্যাপ্লাই করেন, করার পরে দেখেন এখন দেখা যাচ্ছে আপনি গেস্ট পোস্টিং করাচ্ছেন 10টা ওয়েবসাইটে। তো 10টা ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করানোর পরে দেখা যাচ্ছে 2টা নো ফলো আর হচ্ছে গিয়ে বাকি 8টা ডু ফলো আসছে, মানে যেখান থেকে গুগল আসতে পারবে আপনার সাইটের মধ্যে। তো সেক্ষেত্রে ডোমেইন অথরিটি দেখা গেল আপনার 2 ছিল, 2 এর থেকে বেড়ে 10 হয়ে গেল, মানে 8 ডোমেইন অথরিটি বাড়ছে। তো এরপরে আপনি দেখা যাচ্ছে ওয়েব 2.0 করাইলেন, ওয়েব 2.0 সুন্দর করে করাইলেন, যেভাবে আসলে বেস্ট প্র্যাকটিস আছে সেভাবেই করাইলেন। করানোর পরে আপনি দেখলেন কি যে ওয়েব 2.0 আপনি 10টা করাইছেন,
ওয়েব 2.0 10টা করানোর মাধ্যমে আপনার যে 10 ডোমেইন অথরিটি ছিল সেটা এক লাফে 25 হয়ে গেছে। তো তার মানে হইল কি যে আপনার গেস্ট পোস্টিং এর থেকে ওয়েব 2.0 বেশি ভালো কাজ করতেছে। সো আপনি আরো কিছু হচ্ছে যে গেস্ট পোস্টিং ওইখানে দেন, হয়তো 5টা বা 6টা, কিন্তু সেই তুলনায় ওয়েব 2.0 একটু ভালো করে করেন। সবগুলা যে সাইট আছে সেগুলো আরো পরিচর্যা করেন, ওই সাইটগুলোও এসইও অপটিমাইজ টাইপের তৈরি করে ফেলেন, এবং ওইটার ভিতরে যে কন্টেন্ট গুলা দিবেন সেই কন্টেন্ট গুলার একটা প্ল্যানিং করে ফেলেন যে আমি এইটাতে এরকম এরকম কন্টেন্ট দিব এবং এই কন্টেন্টের থেকে এরকম এরকম লিংক নিব। সো তাতে যদি আমার কিছু বাজেট লাগে তো সেই ক্ষেত্রে বাজেট এই বরাদ্দ, এইটা করে করা বেস্ট হবে। দেখা যাচ্ছে আপনার ওয়েব 2.0 করার পরে আপনার ডোমেইন অথরিটি 10 ছিল, 10-এর থেকে মাত্র 12 বা 15 বেড়েছে, অথবা 10-এর থেকে 20 হয়েছে। তো তার মানে ধরেন মোটামুটি একই পর্যায়ে, যে এটাতে 8 বেড়েছে ওইটাতে 10 বেড়েছে, আপনি মনে করতেছেন হ্যাঁ খুব ভালো। এরপরে গিয়ে আপনি দেখলেন কি যে কোয়ালিটি ব্যাকলিংক যেগুলো আছে, তো কোয়ালিটি ব্যাকলিংকের পার্সেন্টেজ আপনার কমে গেছে। কেন কমে গেছে? তো যেখানে আপনি 10টা থেকে লিংক নিছিলেন সেখানে 8টা ডু ফলো ছিল এবং 2টা নো ফলো ছিল, সেটা মিলিয়ে ধরেন পার্সেন্টেজ এরকম ছিল যে আপনার 70% হচ্ছে কোয়ালিটিফুল ব্যাকলিংক এরকম টাইপের। কিন্তু এইটা করানোর পরে দেখা যাচ্ছে সেই কোয়ালিটি ব্যাকলিংক আপনার আরো কমে গেছে, 55 থেকে 60% হয়ে গেছে, এরকম টাইপ হয়ে গেছে। তখন তো আপনার ওয়েব 2.0 মোটামুটি কাজে লাগলো না, রাইট? এই প্র্যাকটিসটা আসলে আম, এক একটা নিশ, এক একটা টপিক, সেটা যে ভেদে এক এক রকম হয় সেটা ঠিক, কিন্তু একই টপিকের একই নিশের সেম জিনিসই যদি আপনি 2টা পরপর ওয়েবসাইটে করেন, এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম আসে। এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে হ্যাঁ এইটাই করেন এইটার জন্য বেস্ট হবে, বাট প্র্যাকটিসটা বেস্ট কোনটা হয় সেটার জন্য অ্যাকশন প্ল্যান মানুষ দিতে পারে। যে হ্যাঁ আপনি প্রথমে কিছু গেস্ট পোস্টিং করান, তারপরে আর্টিকেল সাবমিশন করান, এরপরে আপনি ওয়েব 2.0 করে তার ভিতরে গিয়ে পোস্টগুলা করতে থাকেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। হ্যাঁ হতেই পারে, এটা ভালো সিস্টেম, ভালো সার্ভিস। ঠিক আছে, তো এই হইলো মূল অফ পেজ এসইওর ব্যাপার, যে আসলে আমরা কিভাবে প্র্যাকটিস করব বা আমাদের কিভাবে প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, আচ্ছা, এর ভিতরে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যাকলিংক গুলো আমরা দিচ্ছি বা যে ব্যাকলিংক গুলো আমরা করানোর ট্রাই করতেছি ওইগুলো আসলে ইন্ডেক্সড হয়েছে কিনা। ঠিক আছে, সো ওইগুলো ইন্ডেক্স হইছে কিনা সেটার একটা হচ্ছে গিয়ে সিস্টেম আছে জানার, যে আসলেই হচ্ছে যে ওইটার মানে ইন্ডেক্স গুগলে হয়েছে কিনা, বা ইয়ের থেকে আসলে মানে যে সাইটে আমরা লিংক করাছি সেই সাইটের থেকে। তো সাইট যদি ট্রাস্টেড হয় আপনি জেনে রাখেন বা করে রাখেন যে হ্যাঁ আপনার ওই লিংক অবশ্যই ইন্ডেক্সড হবে। কেন হবে? তার কারণ হচ্ছে সাইট ট্রাস্টেড, ডোমেইন অথরিটি বেশি, তার মানে গুগল নিয়মিতই ওই সাইটটা ফলো আপ করে, এবং আপনি যখন হচ্ছে লিংক দিচ্ছেন, তো হতে পারে একদিন, হতে পারে 2 দিন, বা খুব বেশি হলেও 7 দিন, তার মধ্যে আপনার ওই লিংকগুলো ইন্ডেক্সড হয়ে যাবে। মানে গুগল চিনে ফেলবে যে হ্যাঁ এখানে কিছু লিংক অ্যাড করা হয়েছে এবং এই লিংকগুলো অমুক সাইটের লিংক, অ্যাড করে নেবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা অন পেজ এবং অফ পেজ দুটার পরে এখন আমরা যেটা করব, আসলেই আমরা কতটুকু ভালো কাজ করলাম সেইটার একটা জানার ব্যাপার আছে, যে হ্যাঁ আমি জানতে চাই যে আমি আসলে কতটুকু ভালো কাজ করছি। তো সেইটার জন্য আমাদের কি লাগে? টুলস লাগে। এসইও চেকারের যে টুলস, এসইও চেক করার জন্য যে এসইও স্কোর আমি চেক করব সেটার জন্য টুলস লাগে। তো আপনি উবার সাজেস্ট দিয়ে করতে পারেন, আপনি চাইলে এসইএম রাইজ দিয়ে করতে পারেন, আপনি চাইলে উ র্যাঙ্ক দিয়ে করতে পারেন, যেগুলো সব ফ্রির কথা বলতেছি আমি। আচ্ছা, তারপরে অন্যান্য যে ইগুলা আছে এগুলো করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনি গুগলে যাইতে পারেন, গুগলে গিয়ে এভাবে লিখতে পারেন, আমি প্রেজেন্ট করে দেখাই। এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে কোনটা কোন হচ্ছে যে এসিওর ভিতরে পড়ে সেটা আপনাদের একটু জানা দরকার, যে হ্যাঁ এটা তাহলে আমি এড়িয়ে গেলাম বা এটা করতে পারলাম না, এরকম হয়ে যাবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমি এখানে লিখলাম
এস আচ্ছা এসইও চেক এসইও চেকার লিখলাম, লিখে আমি সার্চ করলাম যেগুলো দিয়ে এসইও আসলে টেস্ট করা যায়। একটা আছে যে seobility.net, ওকে, এটা আমি ওপেন করলাম। তারপরে একটা আছে যে উবার সাজেস্ট নেইল প্যাটেল কিভাবে চেক করা হয়, এটা হচ্ছে সাইট চেকআপ, এসইও সাইট চেকআপ। এই একটা এই সাইট চেকার প্রো, কারোর কাছে যদি মোজ থাকে আপনারা মোজ দিয়েও করতে পারেন, যদিও আমি মোজের ব্যাপারটা এতটা বেশি গুরুত্ব দেই নাই, কারণ আমি মোজ ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না। তো এই যে এসিএম রাশ আপনি অন পেজ করতে পারেন। এরপরে এসইও অপটিমার আছে, এইটা ইউজ করতে পারেন। স্মল এসইও টুলস এতটা বেশি ভালো না, এই যে মোজ আছে, মোজ ইউজ করতে পারেন। তো আমরা যে কয়টা ওপেন করছি সেই কয়টা ওপেনের মাধ্যমে আমরা করে দেখতে পারি আর কি। আচ্ছা দেখি কোনটা আসে, যেটা আসবে সবার প্রথমে সেটা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা এসইও অপটিমার, রাইট, ওকে, এটা আসছে। তো এখানে আমরা যেটা দিব দেখেন, ফ্যাশন স্টাইল ট্রেন্ড দিলাম .com, আমার আগে থেকে দেয়া ছিল যার জন্য আমি এখানে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট কিচ্ছু না, এই যে seooptimer.com এখানে এসে কিচ্ছু না, জাস্ট আপনি অডিটে চাপ দিয়ে দিবেন, এই পুরো লিংকটা দিয়ে অডিটে চাপ দিয়ে দিবেন। আচ্ছা ওটা হইতে থাক। এসিএম রাশ যেটা আছে সেটাই যে অন পেজ এসইও চেকার টাইপের আছে, সো আমি সাইট অডিটে চলে যাব, সরাসরি পুরো ওয়েবসাইটটা আমি অডিট করব। এখন যেটা করতেছি এইটারে বলে ওয়েবসাইট অডিট বা ওয়েবসাইটের এসইও চেক করা আর কি, যে আমার ওয়েবসাইটের অবস্থা কি অবস্থায় আছে, আমি অন পেজ করলাম অফ পেজ করলাম, আমাকে তো দেখতে হবে যে আসলে কাজ হইলো কিনা বা রেজাল্ট আমি কি পাইলাম। এই যে সাইট চেকার আছে, যেটা আমরা একটা এক্সটেনশন হিসাবে ইউজ করতেছি। ভাই স্যামরাজও সম্ভবত 100 এর মতো পেজ ইন্ডেক্স করে চেক করে। বুঝিনি। অ্যাসিমরাসে হ্যাঁ 100 এর মতো পেজ চেক করে আর কি, ফ্রিতে। আর ফ্রিতে আসলে কোনোটাই পরিপূর্ণ পাওয়া যায় না ভাই। আর আর ফ্যাশন স্টাইল ট্রেন্ডে সম্ভবত 120টা পেজ আছে ইন্ডেক্স করা। আচ্ছা থাকুক, আমরা একটু দেখি, আমরা সেটা একটু দেখি। ফ্যাশন স্টাইল ট্রেন্ড ডট সিওএম, যে কোনোটা করা যায়, এটা খুব ইজি। আচ্ছা সো এটা লোড হইতে থাকুক, আমরা এটাতে কিসে আসলাম, এসইও সাইট চেকআপ, ওকে। এটা কি করতে দিবে কিনা, ফ্যাশন স্টাইল ট্রেন্ড ডট সিওএম চেকআপ, আমরা চেকআপ শুরু করলাম। accept cookies, seobility, ওকে, অ্যানালাইজ করতে দিলাম। এখন দেখা যাক যে কোনটার কেমন রেজাল্ট দেখায়। রেজাল্ট অবশ্যই এক একটার এক এক রকম আসবে, এটা শিওর। আচ্ছা তো এইটা চলে আসছে অলরেডি। এখানে বলতেছে ফ্যাশন স্টাইল ট্রেন্ড ডট কম, এটা হচ্ছে গিয়ে আপনার একটা সাইট, এই সাইটের মেটা ইনফরমেশন 98% ভালো আছে, পেজের কোয়ালিটি 64%, পেজের স্ট্রাকচার 91% ভালো, লিঙ্কের স্ট্রাকচার 88%, সার্ভার 95% ভালো, এক্সটার্নাল ফ্যাক্টর আছে 72%। ওকে, সো এটা একটা ওভারভিউ দিচ্ছে যে কি অবস্থায় আছে, মোট মিলে 85% এসইও স্কোর আছে। আচ্ছা সো রেসপন্স টাইম 1.53 সেকেন্ড, ফাইলের সাইজ হচ্ছে 179 কিলোবাইট, মোট ওয়ার্ডস আছে 456টা, মিডিয়া ফাইল আছে 9টা, 19টা ইন্টারনাল এবং 4টা এক্সটার্নাল ফাইল আছে। ওকে, তারপরে আছে কি বলতেছে যে টাস্ক লিস্ট এসইও ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, বলতেছে ইমপ্রুভ দ্য পেজ রেসপন্স টাইম, তার মানে হচ্ছে আমার পেজের রেসপন্স টাইম অনেক বেশি তুলনায়, সো এইটা আমাকে করতে হবে। আচ্ছা কোন জায়গায় করতে হবে দেখেন, এই যে এখানে দিয়ে দিছে এই যে পারফরম্যান্স, রাইট, সো পারফরম্যান্সের এখানে দিছে হইলো
The page responses time is very slow. The response time should be less than 0.4 seconds. Slow websites are bad for search engines, bots, and also result in bad user experience. So this page does not require any CSS file দরকার হবে না. This page does not require any JavaScript দরকার নেই. The file size of HTML documents is ভালো, সমস্যা নাই. HTTPS এর যে রেসপন্স করে সেই রেসপন্সটা সার্ভার হচ্ছে অ্যাপাচি, যে সার্ভার আছে বা অ্যাপাচি যাই হোক এরকম কিছু একটা নাম. ক্যাশ কন্ট্রোল, নো ক্যাশ, কোনো ক্যাশ রেখে দেয় না. তারপরে নিট্রো দেয়া আছে, নিট্রো প্যাক যেটারে বলে. এই নিট্রো প্যাক হচ্ছে এক ধরনের প্লাগইন যেটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে দিতে হয় এবং এটা ক্যাশ কুকি এই জিনিসটা কন্ট্রোল করে. সো এটা হিট আছে এবং এক্স নিট্রো ক্যাশ ফ্রম ড্রপ ইন আছে. ওকে, এটা ভ্যারি করতেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেটা দেখাচ্ছে আর কি, শুধুমাত্র রেসপন্স হেডারের ইয়েটা দেখাচ্ছে. আচ্ছা, এরপরে হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর আছে আর কি. সো ফ্যাক্টরে আমরা না যাই, আমরা যেটা দেখলাম সেটা একটু দেখে নেই. আচ্ছা, তারপরে যেটা আছে রিভিউ এবং ইমপ্রুভ দ্য পেজের টাইটেল. পেজের টাইটেলটা বলতেছে আর একটু ইমপ্রুভ করার জন্য বলতেছে দ্য পেজ টাইটেল শুড বি শর্টার দ্যান 580 পিক্সেল, ইট ইজ 672 পিক্সেল লং, মানে অনেকটা বেশি পিক্সেল হয়ে গেছে আর কি. দেয়ার আর নো ডুপ্লিকেট ওয়ার্ড, কোনো ডুপ্লিকেট ওয়ার্ড নেই. সো এই যে যেটা আছে এটা ছোট করতে হবে, ঠিক আছে. আচ্ছা, করলাম. তারপরে যেটা বলতেছে আবার যে the এই যে এটাই the page title should be better suited to content of the page. পেজের কন্টেন্টের সাথে আসলে যে টাইটেল আছে সেই টাইটেলটা খুব বেশি ভালো যাচ্ছে না. বলতেছে some words from the page title are not used within the page's content. তার মানে অন পেজ এসইওর ভিতরে আমাদের যেটা করতে হবে, পেজের টাইটেলে এমন কিছু ওয়ার্ড যেগুলো দেয়া আছে সেগুলো অবশ্যই কন্টেন্টের ভিতরেও আমাদেরকে রাখতে হবে. So there are only 456 words on this page. Good pages should have about 1000 words of useful content. So আমরা ওয়ার্ড যেগুলো লিখবো পেজের মধ্যে, যে কন্টেন্ট গুলো লিখবো, মিনিমাম 1000 ওয়ার্ড লিখতে হবে, মিনিমাম. তার উপরে আপনি যা লিখতে পারেন. So there are two text duplicate on this content on this page. Now duplicate টাইপের যে দুটো টেক্সট পাইছে সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনার ওয়ার্কস ইন ডিফারেন্ট ওয়েজ, সাম স্কেচ দেয়ার আইডিয়াস, এই টাইপের যে লাইনটা আছে সেটা টোটালি ডুপ্লিকেট হয়ে আছে. ওকে, সো তারপরে এখানে দেখাচ্ছে 34.9% অফ দ্য টেক্সট আর স্টপ ওয়ার্ডস. স্টপ ওয়ার্ডস এরকম আছে, ওয়ার্ডস ফ্রম H1 হেডিং আর ইউজড ইন দ্য পেজের কন্টেন্ট. পেজের কন্টেন্টের ভিতরে দেখেন এই যে H1 এর ভিতরে যে ওয়ার্ড আছে সেগুলো আমি পেজের কন্টেন্টে দিছি, বা যদি সেটা সাইট আমার না হয় তো সেক্ষেত্রে দিয়েছে, এরকম টাইপের হবে. The page contains a listing which indicates good text layout. চারটা প্যারাগ্রাফ পাওয়া গেছে, কোন রকম প্লেস হোল্ডার টেক্সট ইমেজেস পাওয়া যায়নি. এভারেজ নাম্বার অফ ওয়ার্ডস পার সেন্টেন্স হচ্ছে 19.27, যেটা খুবই ভালো. আমরা আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে এটা আমি করছিলাম যে সর্বোচ্চ প্রতিটা লাইনে বা একটা সেন্টেন্সের মধ্যে খুব বেশি হইলেও 20টা থাকতে পারবে ওয়ার্ড, তার বেশি থাকতে পারবে না. সো এটা যেহেতু 20টার কম, তার মানে এটা মোটামুটি ভালো. ওকে, এরপরে কি করতে বলতেছে, এরপর বলতেছে রিমুভ ডুপ্লিকেট হেডিং টেক্সট. তো এই হেডিং এর ভিতরে ডুপ্লিকেট টাইপের টেক্সট আছে, যেটা এখানে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় আছে. এই যে মিট আওয়ার স্টুডিও, এটা ডুপ্লিকেট টেক্সট আছে. দ্য স্টুডিও, এই ডুপ্লিকেট টেক্সট মানে H2 তে একই জিনিস দুইবার করে আমরা ইউজ করছি বা করছি সেটা দিচ্ছে. এই যে একটা দ্য স্টুডিও, এই একটা দ্য স্টুডিও, এটা মিট আওয়ার স্টুডিও, এটা মিট আওয়ার স্টুডিও. সো এই H2 এর ভিতর থেকে এই দুইটা জিনিস আমাদের সরাই দিতে হবে, ঠিক আছে. ওকে, সো এইগুলো ছিল ইস্যু. এই চারটা টাস্ক যদি করা যায় তাহলে মোটামুটি আমাদের এখনো পর্যন্ত যা করা আছে সেটা একটু ভালো থাকবে, এরকম যে হ্যাঁ, এরপরে ইমপ্রুভ করার জায়গা থাকে, অপটিমাইজ করার জায়গা থাকে, যেগুলো নিজের ম্যানুয়ালি বুঝে নিতে হয়. সো আমরা একটু প্যারামিটার গুলা দেখে নিই যে আসলে এসইও করার জন্য বা এসইও তারা যখন নিজেও করে আর কি, যে কতটুকু ভালো আছে সাইট, কতটুকু নাই, এই টাইপ জিনিসগুলো আসলে কোনটার কোনটার উপরে করে. সো সেটা করে টাইটেল, মেটা ডেসক্রিপশন,
ক্রাবেল হচ্ছে যে ক্রলেবিলিটি, যে ক্রল আসলে করা যাচ্ছে কিনা, অ্যাক্সেসিং করা আছে কিনা ওয়েবসাইটে। তারপরে ক্যানোনিক্যাল ইউআরএল আছে কিনা, দেয়ার ইজ এ ভ্যালিড ক্যানোনিক্যাল লিংক স্পেসিফাইড। ক্যানোনিক্যাল ট্যাগ বা ক্যানোনিক্যাল ইউআরএল কি জিনিস, সেটা হচ্ছে আপনার যেটা বলা হয় যে একই কন্টেন্ট যদি অন্য আরো কোনো জায়গায় থাকে, তো সেই কন্টেন্ট আসলে আপনার ইউআরএল দিয়ে সেটা বলে দিতে হয়। সো এই যে ক্যানোনিক্যাল লিংক, অলসো ক্যানোনিক্যাল ট্যাগ বা ইউআরএল যেটাই হয় না কেন, বা ক্যানোনিক্যালাইজেশন, এক একজন এক এক রকম বলতে পারে। So is included in the HTML code of web page to indicate the original source of content. The original source of content এইটা, অন্য জায়গায়ও একই রকম হচ্ছে যে কন্টেন্ট আমার পাবলিশ করা আছে, সেম কন্টেন্ট পাবলিশ করা আছে। সো এই মার্কআপ যদি আমি দিয়ে দেই, তাহলে এটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসাবে ই করবে না, মানে টোটালি যেটা বলা যায় যে ডুপ্লিকেট কন্টেন্ট হিসাবে এটা বিবেচিত হবে না। না হলে গুগল মনে করবে যে এটা ডুপ্লিকেট কন্টেন্ট, মানে গুগল আসলে বুঝতে পারবে না যে হ্যাঁ কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট, এরকম টাইপের। সো এখানে একটা স্ট্রাকচার দিয়েই দিছে যে দেখেন অরিজিনাল ওয়েবসাইট, এটা ক্যানোনিক্যাল ইউআরএল করা আছে, রেফারেল লিংক আছে, প্রিন্ট ভার্সনের এখান থেকে, একটা পিডিএফ ভার্সনের থেকে আছে, একটা এমপি থেকে আছে, এরকম টাইপের। সো সবগুলারই দেখেন একটা জিনিস ই করা, যে প্রোডাক্টস প্রিন্ট, এটা শুধুমাত্র প্রোডাক্টস, এটা শুধুমাত্র প্রোডাক্টস ডট এইচটিএমএল। তো সবগুলার আলাদা আলাদা ক্যানোনিক্যাল করা আছে, যার জন্য এখানে এই যে লিংক রিলেশন ক্যানোনিক্যাল, লিংক রিলেশন ক্যানোনিক্যাল, লিংক রিলেশন ক্যানোনিক্যাল সবগুলো করা আছে, এবং এটা এই যে প্রোডাক্ট এইচটিএমএল এইটা যে অরিজিনাল সেটা বোঝাচ্ছে। তো এখানে যেটা আপনি পাবলিশ করছেন সেটা বাদে আপনি অন্য যে কোনো জায়গায় পাবলিশ করেন না কেন, সেটা যে আসলে এই একই জিনিস পাবলিশ করা সেটা বোঝানোর জন্য আপনার এখানে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে পেজের পিছনে, রাইট? আচ্ছা, তো এই হইলো ব্যাপার। আচ্ছা, তারপরে কি আসতেছে, ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আছে। সার্ভার লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। অল্টারনেট বা এইচরেফ ফ্ল্যাং লিঙ্কস কি টাইপের আছে, দেয়ার ইজ নো অল্টারনেট লিঙ্কস স্পেসিফাইড। ওকে, আদার মেটা ট্যাগস, অন্য কোনো রিলেটেড কোনো মেটা ট্যাগ আছে কিনা এই পেজের মধ্যে, সেগুলো খুঁজে পাই নাই। সো ডোমেইন বলতেছে দ্য ডোমেইন নেম ইজ ভেরি লং। তো ডোমেইন নেম তারা সাজেস্ট করে 10টা ক্যারেক্টারের মধ্যে রাখতে, আর এটা 10টা ক্যারেক্টারের বেশি। ফ্যাশন, স্টাইল, ট্রেন্ড মোটামুটি বেশি। এই হচ্ছে ধরেন 1 2 3 4 5টা, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ধরেন 15 16টা, এই জন্য বলতেছে লং। আচ্ছা, এটার কোনো সাব ডোমেইন নেই, এটার কোনো ল্যাটিন ক্যারেক্টার টাইপের কিছু দেয়া নেই। আচ্ছা, পেজের ইউআরএল এর মধ্যে কোনো সমস্যা নেই, নো প্যারামিটারস আর ফাউন্ড ইন দ্য ইউআরএল, নো সেশন আইডি ওয়াজ ফাউন্ড ইন দ্য ইউআরএল, দ্য ইউআরএল ডাজ নট হ্যাভ টু মেনি সাব ডিরেক্টরিজ, আমার অনেকগুলো সাব ডিরেক্টরি আর নেই। আচ্ছা, তারপরে কি আছে, চার সেট এনকোডিং বা কার সেট এনকোডিং, যাই হোক। তো এটার ইউটিএফ 8 আছে। আচ্ছা, তারপরে কি আছে, ডক টাইপ HTML5 আছে, এটার ডক টাইপ। ফেভিকন দেয়া আছে উপরে, এই যে এই টাইপের যেটাতে বলে ফেভিকন। আচ্ছা, মেটা ট্যাগস এখানে কি কি দেয়া আছে, এটার ভ্যালু কি কি আছে, নেম, ভিউপোর্ট আছে, ডেসক্রিপশন আছে, এই যে ডেসক্রিপশন আপনি এখানে দেখতে পারবেন, মেটা ডেসক্রিপশন কি আছে, এটা রোবটে ই করতেছে কিনা, ইন্ডেক্স করেছে কিনা, বা সেটা আসলে রোবট ডট টেক্সট দিয়ে আমরা ইন্ডেক্স করাই দিছি কিনা সেটা দেয়া আছে, যে হ্যাঁ ইন্ডেক্স করা আছে। এটা ফলো হচ্ছে যে ই করতেছে, ম্যাক্স স্নিপেট 1, ম্যাক্স ইমেজ প্রিভিউ লার্জ, ম্যাক্স ভিডিও প্রিভিউ এক মতো করা আছে। সো এটা কোনটা দিয়ে জেনারেট করতেছে, নিট্রোপ্যাক দিয়ে জেনারেট করতেছে। সো এমএস অ্যাপ্লিকেশন টাইম ইমেজ, এখান থেকে একটা লিংক দিয়ে দিছে, যেটা একটা ফেভিকনের লিংক, আপনার সাইটের যে ফেভিকনের লিংক আছে সেই লিংকটা এখানে দেখাচ্ছে। তারপরে কি আছে, আর্টিকেল মডিফাইড, লাস্ট কবে আর্টিকেল মডিফাই করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ কোনটা আছে, টুইটার কার্ড দেয়া আছে কিনা। টুইটার কার্ড বলতে টুইটারের সাথে লিংক করা আছে কিনা, রাইট? টুইটার কার্ড আলাদা করে দেয়া যায় না, ওটা আলাদা করে যদি ই থাকে তো লিংক করে দিতে হয়, এই আর কি, মানে সোশ্যাল মিডিয়া ব্যাপারটা থাকতে হয়, যে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সাইটটা কানেক্ট করাইছেন, এর জন্যই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও পড়ে। আচ্ছা, তারপরে কি আছে, যে টাইটেল কি অবস্থায় আছে, কি কি ডেসক্রিপশন আছে,
ইউআরএল কি অবস্থায় আছে, সাইটের নাম কি অবস্থায় আছে, ইমেজ কি অবস্থায় আছে, ওইগুলো একটা ওভারভিউ। তারপরে আছে পেজের কোয়ালিটি। এখন পেজের কোয়ালিটি কেমন, লিখতেছে যে 64% অ্যাচিভড হয়েছে, খুব বেশি না। হ্যাঁ, এখানে দিয়ে দিছে কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট গুলা ঠিকঠাক করতে হবে। বলতেছে কন্টেন্ট, সাম ওয়ার্ডস ফ্রম দ্য পেজ টাইটেল আর নট ইউজ ইন দ্য পেজ কন্টেন্ট। সো কন্টেন্টের মধ্যে আপনার যে টাইটেলের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আপনি দিয়ে দিলে এই জিনিসটার এই যে লাল যে ব্যাপারটা দাগ আছে এই ইস্যুটা ফিক্স হয়ে যাবে। দেয়ার আর অনলি 456 ওয়ার্ডস অন দিস পেজ, সো আমার ওয়ার্ড কাউন্ট বাড়াইতে হবে। দেয়ার আর 2 টেক্সট ডুপ্লিকেটস ইন দ্য পেজ, ডুপ্লিকেট টাইপের যে এইগুলো আছে সেটা পেজের মধ্যে দুইটা আছে, সেই দুইটা ওই যে আমরা দেখালাম ওই দুইটা আউট করে দিতে হবে খুঁজে। H2 তে আছে, হেডিং 2। আমাদের ফ্রেম ঠিক আছে, মোবাইল অপটিমাইজেশন ভালো আছে, বোল্ড এবং স্ট্রং ট্যাগ আমরা দিয়েছি, যেটা আমরা বললাম ওই যে ইয়ের মধ্যে আর্টিকেল রাইটিং এর মধ্যে আমরা বলছিলাম একটা সম্ভবত হচ্ছে ফরম্যাটেড টেক্সট, আচ্ছা এরকম টাইপের, তো যেটা আমরা বোল্ড করে দেই আর কি, ঠিক আছে। আচ্ছা তারপরে কি ইমেজ এসইও করা আছে কিনা, হ্যাঁ সবগুলোরই অল্টার টেক্সট দেওয়া আছে বা অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে এবং কারেক্টলি ইউজড করা আছে, যেগুলা ইমেজ হিসাবে ফাউন্ড করা যায়, যেটারে এই যে ইমেজ এসইও বলতেছে। তারপরে কি সোশ্যাল নেটওয়ার্ক, দিস পেজ ইজ অপটিমাইজড পারফেক্টলি ফর সোশ্যাল নেটওয়ার্ক, হ্যাঁ সোশ্যাল শেয়ারিং যে সাইটগুলো আছে সেই সাইটের সাথে মোটামুটি লিংক করা আছে। আচ্ছা তারপরে কি আছে, অ্যাডিশনাল মার্কআপ, কোন রকম অ্যাডিশনাল মার্কআপ দেয়া নেই। এইচটিটিপিএস আছে কিনা, হ্যাঁ এইচটিটিপিএস আছে। এইখানে লিংক যেগুলো আছে লিংকের ইগুলো দেখাচ্ছে অল্টার অ্যাট্রিবিউট, মানে আপনার যে ইয়ের কি জানি বলে ইমেজের আর কি, ইমেজের অল্টার যে টেক্সট আছে সেই টেক্সটগুলো এখানে দেখাচ্ছে যে ফ্যাশন স্টাইল ট্রেন্ড, একটা গার্ল ওয়্যারিং এ ব্ল্যাক টি শার্ট, দেখছেন, এই হইল আপনার ইয়ে অল্টার ট্যাগ। আর আমরা অল্টার ট্যাগ কিভাবে দেই, গার্ল ওয়্যারিং এ ব্ল্যাক টি শার্ট, ব্লু জিন্স অ্যান্ড এ পেয়ার অফ সানগ্লাসেস, সে কি পরে আছে সেরকম টাইপের একটা, টোটালি আমরা বুঝেই নিতে পারতেছি ওইখানে কোন ধরনের হচ্ছে যে ক্যারেক্টার দাঁড়ায় আছে বা বসে আছে বা যাই হোক কেন। ওকে, গার্ল উইথ এ প্রিটি স্মাইল, তার মানে এখানে একটা মেয়ে আছে সে স্মাইল করতেছে। গাই ওয়্যারিং এ ক্যাপ স্মাইলিং, মানে এখানে একজন ছেলে দাঁড়িয়ে আছে, তার মাথায় ক্যাপ দেয়া আছে এবং সে স্মাইল করতেছে। তারপরে কি ম্যান উইথ বিয়ার্ড, এ দাড়ি মুখে একজন মানুষ দাঁড়ায় আছে। গার্ল উইথ লং হেয়ার, তার অনেক বড় চুল আছে। গার্ল উইথ এ আচ্ছা গাই উইথ এ স্মাইল, একজন মেল পারসন হাসতেছে এরকম টাইপের। গার্ল উইথ প্রিটি আইজ, সুন্দর একটা চোখের একটা মেয়ে দাঁড়িয়ে আছে বা এরকম করে আছে। অপটিমাইজ বাই নিট্রোপ্যাক, সো এটা ফুটারের দিকে ই করে থাকে আর কি, এগুলো অপটিমাইজ হয়ে যায় নিট্রোপ্যাক দেওয়ার পর। আচ্ছা তারপর বলতেছে H1 যে হেডিংটা আছে সেটার কথা বলতেছে, দা H1 হেডিং ইজ টু শর্ট, মাত্র 19 ক্যারেক্টার, তো তার মানে আপনাকে মিনিমাম 20 ক্যারেক্টার লং করতে হবে। H1 যেটা আমরা অন পেজের মধ্যে বারবার বলছিলাম যে 20 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, সর্বোচ্চ 70 ক্যারেক্টার দিবেন, H1টা দিবেন যদি ইউজ করেন, ঠিক আছে। আচ্ছা তারপর কি আছে, হেডিং, সাম হেডিংস অকার টুয়াইস অন দ্য পেজ, টুয়াইস মানে ওই যে ডুপ্লিকেট যেটা রয়েছে ওইটাই দুইবার করে আসছে, এই যে এখানে দেখাই দিছে, দেখেন আমরা যেটা দেখছিলাম প্রথমে, এই যে ডুপ্লিকেট দা স্টুডিও আছে, মিট আওয়ার স্টুডিও আছে, এটা দুইবার করে আছে, H2 এর জন্য এটা ই করতেছে। সো যে কোনো একটা H2 উঠাই দেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপরে কি আছে, এটা অফ পেজে চলে আসলাম, এবার লিংক স্ট্রাকচার, সো 88% অ্যাচিভড হয়েছে, খুব বেশি না। তো বলতেছে সাম অ্যাঙ্কর টেক্সট আর ইউজড মোর দ্যান ওয়ান্স, কিছু কিছু অ্যাঙ্কর টেক্সট বারবার খালি ইউজ করা হয়েছে। There are 3 links with a tribal anchor text. So tribal মানে তিনবার টাইপের করে ই করা হয়েছে। তো এর মধ্যে the number of internal links is okay, কোনো সমস্যা নাই। None of anchor text is too long, খুব বড় কোনো হচ্ছে যে anchor text নাই। All internal links are not using dynamic parameters, কোনোটাই ডাইনামিক প্যারামিটার ইউজ হচ্ছে না। সো যে টাইপের ইন্টারনাল লিঙ্ক গুলো আমরা দিব সেটা ডাইনামিক প্যারামিটার ইউজ হওয়া যাবে না, এটা হয়ও না, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে। এক্সটার্নাল লিংক যেটা আছে, দেয়ার আর 4 এক্সটার্নাল লিংক অন দ্য পেজ, একটা পেজের ভিতরে 4টা এক্সটার্নাল লিংক আছে। সো এই যে এই জায়গাতে একটু সমস্যা হয়েছে, যে সমস্যাটা এই যে এখানে দেখাচ্ছে
যে একই রকম টেক্সটে আমরা দুইবার করে দেখতে পারতেছি about us is a duplicate, ব্লগ ডুপ্লিকেট, হোমের এই যে ইটা আছে ডুপ্লিকেট, তারপর কন্ট্যাক্ট ডুপ্লিকেট, ব্লগ ডুপ্লিকেট, এই ব্লগটা ডুপ্লিকেট, এই ব্লগটা ডুপ্লিকেট। সো এই যে জিনিসগুলো আছে, এই যে ফ্যাশন স্টাইল ট্রেন্ড বেস্ট হ্যান ত্যান এরকম টাইপ, এখান থেকে এই জিনিসগুলো সরাই দিতে হবে, টোটালি মুছে দিতে হবে বা ক্লিয়ার করে দিতে হবে, যে এখান থেকে যে লিঙ্কটা আসবে সেটা যেন থাকে। তারপর কি আছে, যে ট্রাভেল অ্যাঙ্কর টেক্সট রিড মোর, এটা ডুপ্লিকেট আছে। অ্যাবাউট এর ভিতরে বারবার খালি রিড মোর করা হয়েছে, এই যে একটা রিড মোর, একটা রিড মোর, একটা রিড মোর, সো একই জিনিস তিনবার। সো এর জন্য বলতেছে ট্রাইভাল অ্যাঙ্কর টেক্সট, যেটা আমাদের উঠাই দেওয়া উচিত। আরটা বলতেছে ইউআরএল অ্যাঙ্কর টেক্সট, যে পুরোপুরি একটা ইউআরএল দিয়ে দিছে, এটার মধ্যে অ্যাঙ্কর টেক্সট বসানো হয় নাই, মানে এইটার নিচেই লিংক করছে। এটা যদিও নেকেড লিংকের ভিতরে পড়ে, বাট যেটা ওয়েব কন্টেন্টের ভিতরে এটা হচ্ছে দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা আমরা যেটা দেই ওয়েব 2.0 এর ভিতরে যে পোস্ট করি সেই পোস্টের মধ্যে দিতে হয়। ঠিক আছে, ওকে। সো এখানকার ইস্যুগুলো কিভাবে ফিক্স করতে হবে বুঝলাম। এরপরে কি আছে, সার্ভার কনফিগারেশন। সো সার্ভার কনফিগারেশন 95% পর্যন্ত অ্যাচিভ করা হয়েছে। তো আমরা যদি দেখি এইচটিটিপি রিডাইরেক্ট হচ্ছে কিনা, মানে এইচটিটিপি থেকে এইচটিটিপি এসে যাচ্ছে কিনা, হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে। এইচটিটিপি হেডার বলে নো এক্স পাওয়ার এইচটিটিপি হেডার ইজ সেন্ড, কোনো সমস্যা নেই, দ্য পেজ ইজ জিপ করা আছে এবং কমপ্লিট ডাটা ট্রান্সমিশন হচ্ছে। পারফরম্যান্স কিরকম দিচ্ছে, পারফরম্যান্সের এখানে ঘাটতি আছে, স্পিড স্লো। সো এইটার স্পিড বেটার করতে হবে, আরো সার্ভারে একটু আপডেট করলে ভালো হয়। সো এখানে যেটা দিচ্ছে সার্ভারের এই যে ইয়েটা দিয়ে দিচ্ছে, কি অবস্থায় আছে, কোনটা ইউজ করা হচ্ছে না হচ্ছে সেগুলো, এগুলো দেওয়া আছে। ওকে, এরপর আছে ব্ল্যাক লিস্ট, কোনোভাবে ব্ল্যাক লিস্ট নাই। ব্যাকলিঙ্ক কি কি আছে, ব্যাকলিঙ্কের এখানে একটু সমস্যা। কি সমস্যা, দিস পেজ হ্যাজ অনলি এ ফিউ লিঙ্কস ফ্রম আদার ওয়েবসাইট, this page only has backlinks from 24 referring domains, this page has only 46 backlinks, this page only has few backlinks for 24 different IP addresses। সো বলতেছে যে খুবই কম আছে, হ্যাঁ এখান থেকে ব্যাকলিঙ্ক নিতে হবে, যদি কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক হয় সেক্ষেত্রে এটা আসলে ওইভাবে দেখাবে না। সো আমরা একটু দেখে আসি আসলে যে ব্যাকলিঙ্ক কয়টা হইলে বেশি ভালো হয়। তারা বলতেছে ডেফিনিশন, হোয়াই আর ব্যাকলিঙ্ক ইম্পর্টেন্ট ফর এসইও, হোয়াট আর গুড ব্যাকলিঙ্কস, কি কি আছে, পসিবল লিঙ্ক বিল্ডিং ট্যাকটিক কি কি আছে, গুড অপশন ব্যাড অপশন, জেনারেল রেকমেন্ডেশন কি করতেছে তারা, একটা কনক্লুশন দিছে, সামারি দিছে, রিলেটেড লিঙ্কস, সিমিলার আর্টিকেলস। ওকে, ডেফিনিশন দিছে, হোয়াই আর ব্যাকলিঙ্ক ইম্পর্টেন্ট আমরা জানি মোটামুটি। হোয়াট আর গুড ব্যাকলিঙ্কস, কোনটা ট্রাস্টওয়ার্দি রেপুটেড ওয়েবসাইটের থেকে যদি আমরা নিই, থিমেটিক্যালি রিলেভেন্ট সাইটের থেকে যদি আমরা নিই, কাম ফ্রম সাম কান্ট্রি ইন্ডাস্ট্রি সব জায়গা থেকে যদি নিই, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাঙ্কর টেক্সট আমরা যদি ব্যবহার করি, ম্যাচ দ্য অ্যাকচুয়াল কন্টেন্ট অফ ইউর পেজ, অবশ্যই রিলেভেন্সি মেনটেন করতে হবে, মোর ফলো দ্যান নো ফলো ব্যাকলিঙ্কস। ডু ফলো ব্যাকলিঙ্কস হচ্ছে একটু বেশি থাকতে হবে, নো ফলো কম থাকতে হবে। তারপরে কি আছে, রিসেন্সি অফ ইউর ব্যাকলিঙ্ক, আর রিসেন্ট টাইমে মোটামুটি কিছু ব্যাকলিঙ্ক করা থাকতে হবে। সামারিতে কি বলতেছে, ট্রাস্টওয়ার্দি রেপুটেড সোর্স থেকে নিতে হবে, থিমেটিক কোহারেন্ট বিটুইন দ্য লিঙ্ক পেজ থাকতে হবে, ইন্ডাস্ট্রি ব্যাপার মোটামুটি কান্ট্রি সেম এরকম হইতে হবে, কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সটের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, অ্যাঙ্কর টেক্সট দ্যাট রিলেটস টু অ্যাকচুয়াল কন্টেন্ট অন দ্য লিঙ্ক পেজ, অবশ্যই যে পেজের সাথে লিঙ্ক করা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট আমি যেটা দিচ্ছি সেটার সাথে রিলেট করতে হবে, এবং মোর ফলো দেন নো ফলো লিঙ্কস, নো ফলো থেকে ডু ফলোটা একটু বেশি থাকতে হবে, এবং মানে রিসেন্সি বলতে সাময়িক সময়ে করা থাকতে হবে কিছু, বা মানে সারা বছরই মোটামুটি কোনো না কোনো জায়গাতে আসলে লিঙ্ক নিতে হবে, যে হ্যাঁ রেফার করতেছে এরকম। সো পসিবল লিঙ্ক বিল্ডিং ট্যাকটিক্স কোনটা কোনটা আছে দেখেন, গুড অপশন কোনটা কোনটা করা যায়, যে প্রথমে বলতেছে কি ভ্যালুয়েবল এবং ইউনিক কন্টেন্ট, সবার প্রথমে ন্যাচারাল অ্যাপ্রোচ হচ্ছে ভ্যালুয়েবল এবং ইউনিক কন্টেন্ট। তারপরে কি অ্যানাদার অ্যাপ্রোচ ইজ কল্ড লিঙ্ক বেটিং, লিঙ্ক বেট করে করা যায়। সো হোয়ার বেট ইজ লেড আউট টু টেম্পট other websites to link to your pages, this can take from of an infographic
which is sent relevant pages with the aim of generating backlinks from your websites. সো বিভিন্ন ইনফোগ্রাফিকের মাধ্যমে সেটা করা যায়, মানে বিভিন্ন সাবমিশন যেটা আমরা করতাম সেটা। A quite simple tactics for companies would be ask customer or suppliers. এই আস্কটা কোথায় করতে হয়? সেটা করতে হয় হচ্ছে আপনার ফোরামের মধ্যে, রাইট? ওকে, তো তারপরে কি আছে? ইন এডিশন ইউ ক্যান লিঙ্ক ইউর ওয়েবসাইট টু ইউর সোশ্যাল প্রোফাইল, ডিরেক্টরিজ, ইয়েলো পেজেস, সার্চ ফর পটেনশিয়াল থিমেটিক্যালি রিলেভেন্ট লিঙ্ক সোর্স, এখান থেকে কিভাবে আপনি করবেন সেটারই দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে লিঙ্ক টু হাই কোয়ালিটি দ্য থিওমেটিক্যালি রিলেভেন্ট পেজেস ইয়োরসেলফ, আপনি নিজে করতে পারেন, যেটা আমরা ওয়েব 2.0 বলতেছি। ব্যাড অপশন কি? অল এক্সিস্টিং ওয়েব ডিরেক্টরিজ এবং স্প্যাম ব্লক কমেন্টস। কেন আমরা বারবার বলি যে ব্লক কমেন্ট এখন চলে না, ওয়েব ডিরেক্টরি এখন ওইভাবে কাজ করে না? কেন আমরা বারবার খালি গেস্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন এবং অলরেডি মানে কন্টেন্টের উপরে কেন এত বেশি জোর দিচ্ছি? অলরেডি আপনাদের বোঝা হয়ে গেছে। সো অ্যাভয়েড দ্য পারচেজ অফ লিঙ্ক, লিঙ্ক পারচেজ করা থেকে অবশ্যই বিরত থাকেন, লিঙ্ক এক্সচেঞ্জও হবে না। আচ্ছা, জেনারেল রেকমেন্ডেশন কি থাকবে? সবসময় হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং যে মেথড আছে সেই মেথডটা ইউজ করেন। কোন রকম বট বা কোন রকম যেটা আছে আর কি আপনার যেটা টুলস, অটোমেশন টুলস, এটা কোনোভাবে ইউজ করবেন না। সো কনক্লুশন একটা দিছে, সেই ক্ষেত্রে আপনার বলতেছে লিঙ্ক কম, সো লিঙ্ক এই পেজের জন্য আরেকটু কিছু বাড়িয়ে নিতে হবে। ওকে, তারপরে আছে কি ফেসবুক পপুলারিটি, দ্য পেজ ইজ সোশ্যাল অ্যাক্টিভিটিস লাইক শেয়ারস কমেন্টস অন লাইক অন ফেসবুক। সো ফেসবুকের মধ্যে পপুলারিটি কত আছে, লাইক শেয়ার পায় কিনা সেইটার একটা দেখাতে বলতেছে। লিস্টেড অন ওয়েব উইকি, ওয়েব উইকিতে সাবমিট করা আছে কিনা। সো নতুন একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে ওয়েব উইকি যেটা আছে ওয়েবসাইট, এখানে গিয়ে সাবমিট করে দিতে হবে। আচ্ছা, আমি একবারে দিয়ে দিছি। ওকে, এটা webwiki.com, এখানে গিয়ে সাবমিট করতে হয়। ডোমেইন নাম এখানে দিতে হবে, ডোমেইনের যে ইউআরএল আছে ইউআরএলটা এখানে দিতে হবে, কোন ক্যাটাগরি সাইট দিতে হবে, টাইটেল দিতে হবে, তারপর ডেসক্রিপশন দিতে হবে, এটার ইমেইল দিতে হবে, তারপর ওয়েবসাইটের যে ওনার ডাটা আছে সেই ডাটাগুলো এখানে দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে অ্যাড ইউর ওয়েবসাইট করে ওয়েবসাইট করে দিতে হবে। ঠিক আছে, ওকে, আমরা বুঝলাম ওয়েব উইকিতে কিভাবে করতে হবে। সো আবার কি লোড নিয়ে আসবে না মনে হয়? আচ্ছা, ওকে, এবার বলতেছে লিঙ্কস ফ্রম উইকিপিডিয়া। উইকিপিডিয়া থেকে কোনো লিঙ্কস নাই, আমাদের রোবট টেক্সট কি দেখা যাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। ফেসবুকের পপুলারিটি কেমন আছে, 65টার মতো লাইক কমেন্ট শেয়ার এরকম টাইপের কিছু আছে। এখানে দেখাচ্ছে কোন কোন টাইপের কিওয়ার্ড আমরা ইউজ করছি এই পেজের মধ্যে। সো এই হইলো, ব্যাস শেষ। হ্যাঁ, এই কিন্তু পুরাটা ওয়েবসাইটে যে আছে সেটা করে নাই, যেটা করছে আমরা যে পেজের লিংক দিছি না, এই যে fashionstyletrend.com, ব্যাস এইটুকুই করছে, সবগুলা পেজেরটা করে নাই। এই হইলো ব্যাপার। এখন সবগুলা পেজ বলতে ইন্ডেক্সড হওয়া যে পেজগুলো আছে সেই পেজগুলো সবই দেখছে, কিন্তু সবগুলা পেজের ডাটা আমাদের এখানে তুলে ধরে নাই। শুধুমাত্র যে ডাটাটা তুলে ধরছে সেটা হোম পেজের ডাটা তুলে ধরছে, বাট ইন্ডেক্স করা যে পেজগুলো আছে সেই পেজগুলো তারা মোটামুটি চেক করছে যে হ্যাঁ এই পেজগুলো আছে। কিভাবে বুঝবো? এই যে ফ্যাশন স্টাইল ট্রেন্ড, এটা হোম পেজ, এটা ব্লগ, এটা অ্যাবাউট, এটা কন্ট্যাক্ট, এটা কোথা থেকে পেয়েছে জানেন? সাইট ম্যাপের থেকে। সাইট ম্যাপের ভিতরে একই জিনিস দুবার তিনবার করে দেয়া আছে এবং পেজের মধ্যে লিংক যেখানে করা আছে দুইবার তিনবার করে করা আছে, যার জন্য এখান থেকে এই জিনিসটা পেয়ে সেটা আমাদের দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। সো এই একটা দেখলাম। আমরা যদি এখন চলে আসি এসইও সাইট চেকআপ, আচ্ছা এইটার লিংক আপনারা তাহলে দিয়ে রাখেন বা নিয়ে রাখেন, seobility.net, আমি এখান থেকে কি করে দিচ্ছি, ওকে, লিংক দিয়ে দিচ্ছি, কপি লিংক অ্যাড্রেস। আপনারা চাইলে এগুলা টেলিগ্রামের মধ্যে শেয়ার করে রাখতে পারেন,
যাতে পরবর্তীতে আপনাদের সেটা না হয়, মানে ভুলে না যান, বা একবারে আপনারা ওই টেলিগ্রামের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে জাস্ট লিংকের উপরে ক্লিক করবেন, গ্রুপের ইনফোতে গিয়ে একদম পরপর সব লিংক চলে আসবে, যতগুলো লিংক আমরা এখনো পর্যন্ত অ্যাড করছি। সো এটা দেখলাম। এটার পরে এইটা আছে, আমরা এটা দিতে পারি seo-site-checkup.com, কপি করলাম, কপি করার পরে এটাও পেস্ট করে দিলাম, এটাও সংগ্রহ করে রাখেন। ঠিক আছে, তো এটাতে দেখাচ্ছে মোট যে এসইও স্কোর আছে সেটা 100 এর মধ্যে 93, বাট এইখানে যেটা দেখাচ্ছিল এটা দেখাচ্ছিল 84% এসইও স্কোর আছে। ওকে, সো বলতেছে ইমপ্রুভ ইয়ার এসইও স্কোর, এখন ইমপ্রুভ করতে হবে। বলতেছে চারটা জিনিস ফেল করছে, কি কি চারটা জিনিস ফেল করছে, কোন কোন ইস্যু ফিক্স করতে হবে। হাই ইস্যু কোনটা দিচ্ছে, the size of your homepage HTML is 40.3 কিলোবাইট is greater than the average size of 33 কিলোবাইটের নিচে করতে হবে। ওকে, দিস ক্যান লিড টু স্লোয়ার লোডিং স্পিড। দেখেন, এও বলতেছে স্লোয়ার লোডিং স্পিড, এও বলতেছে স্লোয়ার লোডিং স্পিড। আচ্ছা, তারপর কি বলতেছে যে গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্ট ইজ নট ডিটেক্টেড অন দিস পেজ, মানে গুগল অ্যানালিটিক্স এর যে স্ক্রিপ্ট আছে সেটা HTML এর ভিতরে তারা সার্ভার টুলস এর থেকে খুঁজে পায় নাই। সো এটা একটা এসইও ইস্যু। আমরা যেটা করতে হবে, আমাদেরকে গুগল অ্যানালিটিক্স এর যে স্ক্রিপ্ট আছে ওইটার ভিতরে দিয়ে দিতে হবে, যেটা আমরা এখান থেকে পাই নাই। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছে যে কমন এসইও ইস্যু কোন কোনগুলো আছে, দুইটা ফেল দেখাচ্ছে এখানে। কি অবস্থায় আছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, গুগল সার্চ রেজাল্টে কিভাবে দেখাচ্ছে, মোস্ট কমন কিওয়ার্ড এখানে কি কি আছে সেইগুলো দেখাচ্ছে, ফ্যাশন, স্টাইল, ট্রেন্ড, ব্লগ, বেস্ট। হ্যাঁ, তারপরে কিওয়ার্ডের ইউজেস টেস্ট, কতবার ইউজ হয়েছে না হয়েছে, কোথায় কোথায় ইউজ হয়েছে, কিওয়ার্ডস ইনক্লুডিং টাইটেল ট্যাগ, ইনক্লুডিং মেটা ডেসক্রিপশন ট্যাগ। কিওয়ার্ডস এর ক্লাউড টেস্ট, কোন কোনটা বেশি বেশি ইউজ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, এই যে বেস্ট, ব্লগ, ফ্যাশন, তারপরে হচ্ছে স্টাইল 10 বার পাওয়া গেছে এটা, তারপরে হচ্ছে এটা 2 বার পাওয়া গেছে, এরকম করে কোনটা কোনটা কতবার পাওয়া গেছে এখানে সেটা দেখাচ্ছে। রিলেটেড টাইপের কিওয়ার্ড আমরা আরো ইউজ করছি কিনা, তারপরে কম্পিটিটর ডোমেইন টেস্ট, এখানে কম্পিটিটর এসইও প্রোফাইলের এটা করতে গেলে আমাদেরকে প্রিমিয়াম নিতে হবে, যার জন্য এখানে নাই। আচ্ছা, তারপরে কি আছে, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের ভিতরে H2 এইগুলো পাইছে, রোবট টেক্সট দেয়া আছে, সাইট ম্যাপ করা আছে, এই যে সাইট ম্যাপ দুইটা করা আছে, এই দুইটা করার জন্য আসলে ওই জায়গায় ডাবল ডাবল হয়ে গেছে। সো সাইট ম্যাপ যে কোনো একটা আউট করে দিতে হবে, হারাই ফেলতে হবে আর কি। সো ব্রোকেন লিঙ্ক টেস্ট, এখানে দেখাচ্ছে না যে কোনোটা ব্রোকেন লিঙ্ক আছে কিনা। এসইও ফ্রেন্ডলি ইউআরএল টেস্ট, হ্যাঁ ঠিক আছে, ইউআরএল এসইও ফ্রেন্ডলি আছে, ইমেজের অল্টার টেক্সট সব ঠিক আছে। ইনলাইন সিএসএস টেস্ট, ইনলাইন সিএসএস এখানে বলতেছে আমরা যদি রেজাল্ট দেখতে চাই আমাদের অ্যাকাউন্ট করতে হবে, প্রিমিয়াম কিনতে হবে। ডিপ্রেক্টেড এইচটিএমএল ট্যাগ টেস্ট, এখানে ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স নাই। এরপরে ফেভিকন আছে, ব্যাকলিঙ্ক সেটস নাই, আমরা দেখতে পারতেছি না। জেএস মানে জাভাস্ক্রিপ্ট ইরর, কোনো ইরর আছে কিনা, সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে কিনা। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন, অবশ্যই স্পিড অপটিমাইজ করতে হবে। কোনো ওয়ার্নিং নেই, 15টা যা যে যে জিনিসগুলো ছিল সবগুলো পাসড আউট হয়ে গেছে। তার মধ্যে HTML কম্প্রেশন, সাইটের লোডিং স্পিড টেস্ট, পেজ অবজেক্ট টেস্ট, যে অবজেক্টগুলো ঠিকঠাক আছে কিনা, পেজের ক্যাশ, ফ্লাশ টেস্ট, সিডিএন ইউজেস, সিডিএন হচ্ছে এই যে বিভিন্ন রিসোর্সের থেকে নেয়, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এইসব থেকে। তারপর ইমেজের ক্যাশিং টেস্ট, জাভাস্ক্রিপ্ট ক্যাশিং টেস্ট, সিএসএস ক্যাশিং টেস্ট, জাভাস্ক্রিপ্ট ম্যানুফ্যাকচারিং যেটা আছে সিএসএস। আচ্ছা, এই টাইপের যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এরকম টাইপের, এইগুলো যে আপনাকে ঠিক করতে হবে এরকম না। এই ইস্যুগুলো আপনি ধরাই দিবেন, দিয়ে বলবেন আপনার ডেভেলপার যে আছে তাকে দিয়ে এইভাবে ঠিক করায় দেন। আপনি শুধু এটার এরকমই অ্যাকশন প্ল্যান বলে দিবেন, রাইট? ওকে, তারপরে আছে কি নেস্টেড টেবিল টেস্ট, ফ্রেম সেট টেস্ট, ডক টাইপ টেস্ট এবং ইউআরএল রিডাইরেক্ট টেস্ট। ওকে, আচ্ছা, তারপরে আছে সার্ভার এবং সিকিউরিটি কি অবস্থায় আছে, ইউআরএল ক্যানোনিকালাইজেশন টেস্ট করা আছে, এইচটিটিপিএস টেস্ট ঠিকঠাক আছে, এটা সিকিউরড আছে, এটা সি প্যানেলে চলতেছে, এবং সার্টিফিকেশন অথরিটি করা আছে, ভ্যালিড 2021 আগস্টের 1 পর্যন্ত আছে। ওকে, সেভ ব্রাউজিং, হ্যাঁ ঠিক আছে, সার্ভার সিগনেচার দেয়া আছে, ডিরেক্টরি ব্রাউজিং দেয়া আছে বা ঠিক করা আছে, প্লেন টেক্সট ইমেল তাও দেয়া আছে,
এরপরে যেটা আছে মোবাইল ইউজিবিলিটি, যে মোবাইলের জন্য এটা কতটুকু কেমন আছে না আছে। হ্যাঁ, মোবাইলের জন্য মোটামুটি বলতেছে হ্যাঁ ঠিক আছে, তোমার মোবাইলের ভিউটা ভালো আছে। স্ট্রাকচার ডাটা টেস্ট যেটা আছে এটাতে সমস্যা। সো স্ট্রাকচার ডাটা টেস্ট এখানে কি বলতেছে, ইওর ওয়েব পেজ does not take the advantages of HTML micro data specification in order to mark up structured data. সো স্ট্রাকচার যে ডাটা আছে সেই ডাটাটা ডিটেক্ট করতে পারে না, এটা HTML দিয়ে করতে হয়। আচ্ছা, এটাও আমাদের ফুলফিল কাজ না। সো কাস্টম 404 পেজ করা আছে, এইগুলো হচ্ছে অ্যাডভান্স এসইও কাজ। ক্যানোনিক্যাল ট্যাগ দেয়া আছে, নো ফলো ট্যাগ দেয়া আছে, ডিসঅ্যালাউ ডিটেকটিভ যেটা আছে দেয়া আছে, এসপিএফ রেকর্ড টেক্সট দেয়া আছে। এইগুলো অটোমেটিক হয়ে যায়, এটা ডিএনএস এর সার্ভারের জন্য আসে। এই যে এসপিএফ, এটা যে আমাদের কাজ সাইটের মধ্যে এটা না, এটা টোটালি ডিএনএস এর যে সার্ভার আছে, মানে যেখানে আমরা হোস্টিং করি আর কি, সেখানকার কাজ। ঠিক আছে, ওকে। যে কোনটা আসলে কোন জায়গা থেকে করতে হবে, শুধুমাত্র যে আপনি এইটা দেখে দেখে করবেন তা না। এখানে এই যে যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো আপনি পড়ে পড়েও সেই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করতে 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 পারবেন, রাইট। এরপরে যেটা আছে যে এই যে এইগুলা আছে, সো 4টা ফিল্ড দেখাচ্ছে এবং কি কি দেখাচ্ছে আবার নতুন দেখাচ্ছে। এখানে ব্যাকলিংকের কোনো ব্যাপারগুলো দেয়া যায়, মানে দেয়া হয়নি বা দেয়নি তারা। তো সেই ক্ষেত্রে জেনারেল যেটা আছে, জেনারেলের 4টা সমস্যা, কমন এসইও ইস্যুতে 2টা সমস্যা, তারপরে সমস্যা কোন জায়গায় আছে না আছে সেগুলো এখান থেকেই করতে পারবেন। সো এইগুলা মোটামুটি বেশ কয়েকটা সাইট, বেশ কয়েকটা টুলসের থেকে যখন আপনি করবেন, করার পরে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, আমার ফুল এসইও করার জন্য কোন কোন বিষয়গুলো আমার মাথায় রাখা লাগবে। এইগুলো দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন কোন একটা সাইটের মধ্যে, মোটামুটি এগুলো আপনার কাজে লাগবে। সো একটা গেল, তারপরে একটা আছে সাইট অডিট, এটাতে দেখাচ্ছে 64%, যেটা আমরা হচ্ছে কি এই যে ইউজ করি, এই যে এই এক্সটেনশনটা ইউজ করি, যেটাতে খুবই কম দেখায়। আচ্ছা, পেজ স্ক্রল করছে 150টা পেজ কোত্থেকে আসলো। আচ্ছা, পেজের কোড আছে, সোর্স কোড এখান থেকে দেখা যাবে। সাইটের লেভেল ইস্যু কি কি ফাউন্ড করছে সেটা এখান থেকে বলা যাবে বা দেখা যাবে আর কি, যে কি কি সমস্যা আছে, কোনটা ফিক্স করতে হবে কি না করতে হবে। ওকে, এখানে বলতেছে যে পেজ লেভেল ইস্যু কি কি আছে, 74টা ক্রিটিক্যাল আছে, 226টা ওয়ার্নিং আছে, 435টা নোটিফিকেশন আছে। ওকে, টাইটেল ডুপ্লিকেট আছে 4টা পেজের মধ্যে। সো ওই 4টা পেজের ডুপ্লিকেট যে টাইটেলগুলো আছে, টাইটেলগুলো ফিক্স করে ফেলতে হবে। তো এখানে 4টা পেজ কোনটা কোনটা এই যে এগুলো দেয়া আছে। একটা হচ্ছে আপনার শুধু ব্লগ পেজ 2, তারপরে ব্লগের পেজ 3, এগুলোর ভিতরে কি কি ডুপ্লিকেট আছে তাও দেয়া আছে। টাইটেল ডুপ্লিকেট করা, ডেসক্রিপশন ডুপ্লিকেট করা, টুইটার কার্ড ইনকমপ্লিট করা, টুইটার কার্ড অ্যাড করা নাই, ওপেন গ্রাফ ট্যাগস ইনকমপ্লিট করা, ইস ওয়ান নেই। আচ্ছা, টেক্সটের কোড রেশিও 10% এর কম, এইগুলো একই রকম অবস্থা। মানে যেগুলো গ্রিন সিগন্যাল সেগুলো ঠিক আছে, যেগুলো রেড সিগন্যাল সেগুলো আপনাকে বসে বসে ঠিক করতে হবে। সো এই জায়গাতে গিয়ে একই, মানে মূল ব্যাপারটা হয়েছে কি, ধরেন এইটা হচ্ছে যে মূল একটা পেজ, যে এটা ব্লগ। তো এই ব্লগ পেজের মধ্যে আমরা যা যা দিছি, সেম জিনিসটা ব্লগ পেজের 2 তে, ব্লগ পেজের 3 তে চলে গেছে, মানে একই পেজ ডাবল বা ট্রিপল ক্রিয়েট হয়ে গেছে, যার জন্য এটা এই সমস্যা হয়েছে। সো আপনি যেটা করতে পারেন সেটা এখান থেকে এই একটা রাখবেন, বাকিগুলো আউট করে দিবেন, টোটালি ডিলিটই করে দিবেন, দিলে সব শেষ। ওকে, ঠিক আছে। সো আমরা ইস্যুতে ছিলাম, সাইট অডিট, ব্যাকে যাব না সাইট অডিটে যাব, সাইট অডিটে চলে যায়। ওকে, সো এই হইলো ক্রিটিক্যাল ব্যাপার। 4xx ক্লায়েন্ট যেটা আছে, এর 70টা পেজ, এতগুলা পেজ কই পাইছে। আচ্ছা, এই একটা ইয়া আছে 4xx এর, তারপরে এখানে একটা আছে। এইটা কিভাবে আপনি ঠিক করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা কিভাবে ঠিক করতে হয়। হাউ টু ফাইন্ড site checker bot found 4xx status URL because the page on your website linked to them. To check which page contain a specific broken links, click anchors. anchor এর নিচে আপনার broken link আছে, লিংক গুলো ঠিক করে ফেলতে হবে। আপনি লিংক গুলো ঠিক করে ফেললে এটা 4xx যেটা থাকে ক্লায়েন্ট সেটা ঠিক হয়ে যায়। সো broken link এর আরেকটা জিনিস হচ্ছে 4xx।
ওকে, তারপরে কি আছে, এই বেশ কয়েকটা পেজের মধ্যে এই একই রকম অবস্থা আছে, বাকিগুলো দেখাচ্ছে না, কারণ আপনি প্ল্যানে আপগ্রেড না করলে দেখাবে না। ওকে, না দেখাক, আমরা আবার ব্যাকে চলে যাই সাইট অডিটের মধ্যে। ওকে, এরপরে কি আসতেছে, ওপেন গ্রাফ ইউআরএল নট ম্যাচিং, অনেকগুলো ক্যানোনিকাল নেই, পাচ্ছে না, সেটা বলতেছে। মিসিং অল্টার টেক্সট 20টা পেজে, বলতেছে 20টা পেজের মধ্যে অল্টার টেক্সট পাচ্ছে না। টুইটার কার্ড ইনকমপ্লিটেড 62 pages, open graph tags incomplete 34 pages, description duplicates 8 pages, 35 pages, 17 pages, অনেকগুলা এরকম এরকম বলতেছে। তো এখানে ঘটনা হচ্ছে এরা যেটা বলবে, হ্যাঁ, যে এগুলা নেই এগুলা নেই, আপনি জাস্ট টুলস এর কথা শুনে বা টুলস এর এই সাজেশন দেখে গিয়ে মানে সেই দ্রুত গিয়েই ওইটা ঠিক করার জন্য ট্রাই করবেন না। যেটা করবেন সেইগুলা নোট ডাউন তো করে নিবেন আগে, যে হ্যাঁ এগুলো করা নাই, এগুলো বলতেছে যে হ্যাঁ এগুলো ফিক্স করতে হবে, এগুলো ইস্যু, এগুলো সমস্যা। আপনি কি করবেন, ম্যানুয়ালি যে চেক করবেন, সবকিছু ম্যানুয়ালি চেক করা যায় সব। এই যে এখানে বলতেছে ডেসক্রিপশন টু শর্ট, কয়টা, 4টা পেজে ডেসক্রিপশন শর্ট আছে। আপনি যতগুলা পেজ আছে আপনার ওই ইয়েতে পোস্ট সহ আপনার ওই সাইটে, সবগুলো আপনি ওপেন করলে দেখতে পারবেন যে কোনটার মেটা ডেসক্রিপশন সব থেকে শর্ট, সেগুলো আপনি ঠিকঠাক করে ফেলতে পারবেন, খুব ইজি। এ বলতেছে এই ওয়ান টাইটেল 2টা পেজে নাই, এরকম টাইপের হতে পারে যে দেখা যাচ্ছে 2টা পেজে নাই, তো সেই ক্ষেত্রে আপনি সেই 2টা পেজ খুঁজে বের করে সেই H1 ট্যাগটা দিয়ে দিতে পারবেন খুব ইজিলি। বাট আপনাকে যে টুলস এর কথাই বিশ্বাস করতে হবে যে না হ্যাঁ আসলেই এরকম আছে, এটা করার দরকার নেই। অনেক সময় টুলসও ভুল বলে, সো ওই ভুল জিনিসগুলো আপনার কোনো দরকার নেই শেখার বা ওই জিনিসগুলো দেখার। ঠিক আছে, ওকে। তো এই হইলো সমস্যা, বলতেছে ক্রিটিক্যাল 74টা আছে ইস্যু, 226টা ওয়ার্নিং আছে, সেই জিনিসগুলো আপনাকে ঠিক করে ফেলতে হবে যে এখান থেকে ক্রিটিক্যাল কি কি আছে না আছে সেগুলো দেখাচ্ছে, কোন কোন ওয়ার্নিং আছে সেই ওয়ার্নিং গুলো এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকার দিতে পারেন, বাট এটাও আপনার যদি প্রো না হয় বা প্রিমিয়াম না কিনেন তাহলে দেখাবে না আর কি, যে কেমন র্যাঙ্কে আছে। অ্যানালাইসিস এসিআরপি এখানে এইভাবে দেখায় যে কি অবস্থায় আছে না আছে। ওকে, ব্যাকলিংক ট্র্যাক করতে দিবে না, এক্সট্রা টুল যেগুলো আছে, অন পেজ চেকার আলাদা, ট্রাফিক চেকার আলাদা, র্যাঙ্ক চেকার আলাদা। সো র্যাঙ্ক চেকারে আমি যদি ক্লিক করি, চেক গুগল র্যাঙ্কিং ফর এ ওয়েবসাইট, আচ্ছা আমি দিলাম, এইটা চেক করলাম, এখান থেকে র্যাঙ্কিং চেক করা যায় যে আমার কত নাম্বার র্যাঙ্কিং এ আছে সাইট। ওকে, বলতেছে কিওয়ার্ড আপার কাট হেয়ার স্টাইল, এইটা দিয়ে আমার পজিশন আছে 29 নাম্বার, 5400 মানুষ সার্চ করে এভারেজে, সিপিসি এত আছে, এবং এটার কান্ট্রি অস্ট্রেলিয়া থেকে হয়, এরকম টাইপ দেখাচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে সেটার ভিতরে আমার কোনটা আছে, এইটা আছে। 43 নাম্বারে কোনটা আছে, সুইট আর ট্রেন্ডস আছে। 48 নাম্বারে ওই একই জিনিস আছে আরেকবার, দুইটা দুই রকম কিওয়ার্ড দিয়ে, একটা 43 নাম্বারে একটা 48 নাম্বার পজিশনে থাকে। আচ্ছা, ভলিউম খুবই কম। ওকে, এটা 49 নাম্বার, এটা 55 নাম্বার, এটা 62 নাম্বার, 64 নাম্বার, 65 নাম্বার, 67 নাম্বার পজিশনে আছে এরকম। ওকে, সো কোন কোন দেশের থেকে আছে সেই দেশের থেকেও দেয়া আছে, যে শুধুমাত্র ওই দেশের থেকে এত নাম্বারে আছে। হুম, ওকে, ভালো কথা। একটা কোরিয়ার থেকেও আছে, সুইট হার্ট ট্রেন্ড কোরিয়ার থেকে করা আছে। সো এর মানে বোঝা যাচ্ছে হচ্ছে কিওয়ার্ড যেগুলা রিসার্চ করা আছে উল্টা পাল্টা টাইপের রিসার্চ করা, মানে যার যে টাইপের কিওয়ার্ড মনে চাইছে সে সেই টাইপের কিওয়ার্ড নিয়ে নিছে, কোন রকম লোকেশন মাথার মধ্যে নিয়ে তারপরে নাই নাই, এই হইলো ব্যাপার হইছে। আচ্ছা, এরপরে কি আছে, লিঙ্ক স্ট্র্যাটেজি, বলতেছে লিঙ্ক স্ট্র্যাটেজি কি কি করা উচিত না হবে না হবে, সেটা এখান থেকে তারা হয়তো বা সাজেশন বা সলিউশন একটা দিয়ে দিবে। সো এইটারও আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এইটাও কালেক্ট করে রাখেন। আচ্ছা, সাইট চেকার প্রো,
ওকে, বলতেছে হচ্ছে evaluate competitors link building strategy, download file with backlinks arrays আছে। ডেমো প্রজেক্ট আমরা একটু দেখে আসি। ওকে, নো ফলো ডু ফলো কি অবস্থায় আছে সেটা দেখাচ্ছে। তো এখান থেকে লিংক টেবিল দেখাচ্ছে কোন কোন লিংকে তারা কি করছে, কোন টার্গেট করছে, লিংকের অ্যাঙ্কর কি দিছে না দিছে। এটা ডেমো, টোটালি ডেমো। আচ্ছা, এই যে এতগুলো সাইটের মধ্যে তারা এই যে ইগুলা করছে, তো এই সাইটগুলোর ভিতরে আমরাও করতে পারি। 56টা এন্ট্রি আছে, এই যে যেগুলো ডু ফলো দেয়া আছে, যেগুলো নো ফলো দেয়া আছে, তো এইসব জায়গাতে আমরা গিয়ে করতে পারি এরকম টাইপের। আচ্ছা, তো যাই হোক, এরপর অন পেজ চেকারে আমরা দেই। আমরা অন পেজ চেকার আলাদা করে চেক করতে পারি যে অন পেজের এসইও স্কোর কেমন আছে না আছে। আচ্ছা, নেই এখানে। ওকে, ওয়েট করতেছি। ওকে, অন পেজ এসইও স্কোর 100% করা। অন পেজের মধ্যে কোনো রকম ইরর তারা এখনো পর্যন্ত খুঁজে পায় না। আচ্ছা, এবার খুঁজে পাচ্ছে, একটা ওয়ার্নিং পাইছে। আচ্ছা, কোনো রেজাল্ট তারা পাচ্ছে না বলতেছে, আরো কমতেছে। 2টা ওয়ার্নিং পাইছে। কি ওয়ার্নিং হচ্ছে? টাইটেলের লেন্থ বেশি আর টেক্সটের যে রেশিও আছে সেই রেশিও বেশি। রেকমেন্ডেড মোড, ও আচ্ছা, কম, টেক্সটের রেশিও কম বা টেক্সট কোডের রেশিও কম আর কি, 10%-এর বেশি হতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো এখনো সম্পূর্ণ হয়েছে কি না দেখতে হবে। টেক্সট কোড রেশিও, ওকে ওকে। স্পিড টেস্ট করতেছে, মানে যেটা আমরা এই যে এক্সটেনশন দিয়ে করি আর কি, এই এক্সটেনশন নিয়ে জাস্ট ক্লিক করলে যেগুলো দেখায় ওই টাইপের ডাটাগুলো এখানে দেখাচ্ছে, ওইটা অন পেজের মধ্যে দেখায় পুরাটা। আচ্ছা, 3টা ওয়ার্নিং পাইছে। আর একটা ওয়ার্নিং কি আছে? 3x অ্যাক্সেস স্ট্যাটাস। ওকে, একই জিনিস 2-3 বার করে আছে, ডুপ্লিকেট। ওকে, মোবাইল স্পিড ভালো আছে, ডেস্কটপ স্পিডও ভালো আছে। আচ্ছা, এখানে কি একটা লাল পাইছে? ও আচ্ছা, ইনিশিয়াল সার্ভারের রেসপন্স যেটা আছে অনেক বেশি, তো সার্ভার বদলাইতে হবে। এটা যে সার্ভার আছে খুব বেশি ভালো না, ঠিক আছে। সো দেখেন, এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিন্তু আসলে পেয়ে গেলাম। যে 3টা ওয়ার্নিং আমাদের ঠিক করতে হবে কি কি, যে 73টা ক্যারেক্টার, এখানে টাইটেলের যে লেন্থ আছে সে লেন্থটা খুব বেশি, টেক্সটের কোড রেশিও যেটা আছে 2%, এটা 10% করতে হবে, এবং লিংক যেটা আছে 3x স্ট্যাটাস, এটার মানে হচ্ছে ডুপ্লিকেট আছে, কন্ট্যাক্ট ডুপ্লিকেট আছে, ব্লগ ডুপ্লিকেট আছে, অ্যাবাউট ডুপ্লিকেট আছে, তো এগুলো ঠিক করে ফেলতে হবে। আচ্ছা, তো আমরা ওই টুলস বাদ দিলাম, এবার এই টুলসে আসলাম। এটা কি? এসিএম রাশ সাইটের অডিট। ওকে, আমরা একটা অডিট করছিলাম। এরপর আমরা যেটা করব, সাইট অডিট, আমরা প্রজেক্টের নাম অথবা ডোমেইন এখানে লিখে দিব ফ্যাশন স্টাইল ট্রেন্ড ডট কম, সার্চ করলাম, হইছে। আচ্ছা, অ্যাড নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্ট করে তারপরে করতে হবে। আচ্ছা, একটাই করতে দিবে নাকি? ব্যাক টু মেইন মেনু, সাইট অডিট। আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েট করছিলাম আমরা যে কোনো একটার জন্য, একটারই হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে, অ্যাকাউন্ট দিয়ে। সেটা কি আমার অ্যাকাউন্ট? না, ওই কোন রকম টেম্প মেইল দিয়ে একটা করছিলাম আর কি। তো ওইটা দিয়ে আমি যদি অ্যাড নিউ প্রজেক্ট করতে যাই, তার মানে আমাকে প্ল্যান নিতে হবে। সো আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা আমি দেখাতে পারলাম না।
এটারও এরকমই কিছু রেজাল্ট আসবে আর কি। এই একটা আছে এসইও অপটিমার, এটারও এরকম কিছু রেজাল্ট আসবে। সবগুলারই মোটামুটি সেম টাইপের রেজাল্ট আসে, কিছু কিছু জিনিস যেগুলা এ খুঁজে পায় ও খুঁজে পায় না, ও খুঁজে পায় এ খুঁজে পায় না, এরকম টাইপের আছে। আচ্ছা আসছে, হ্যাঁ। এখানে আবার পার্সেন্টেজ দেয় না, কোনো স্কোরও দেয় না, যেটা দিছে এ বি সি ডি এরকম টাইপ করে দিছে। সে ইমপ্রুভমেন্ট করতে হবে 10টা। 10টা ইমপ্রুভমেন্ট কি কি করতে হবে অন পেজের মধ্যে? টাইটেলের ট্যাগের যে লেন্থ আছে সেই লেন্থটা কমাইতে হবে। দেখেন সবাই একই জিনিস সাজেস্ট করতেছে। পেজের মধ্যে টেক্সট আমার খুবই কম, এটা ইনক্রিজ করতে হবে। সোশ্যাল লিংক করে দিতে হবে ফেসবুক পেজের সাথে, এটা করা আছে তারপরেও এরা খুঁজে পায় না, এটা এদের ব্যর্থতা। ক্রিয়েট অ্যান্ড লিংক ইওর টুইটার প্রোফাইল, টুইটার কার্ড অ্যাড করা আছে। সেট আপ এবং ইনস্টল ফেসবুক পিক্সেল, আমার পিক্সেল দরকার না হলে আমি কেন সেট আপ করবো। তারপরে আছে হচ্ছে রিমুভ ইনলাইন স্টাইল, এটা পারফরম্যান্স। ইনলাইন স্টাইল হ্যাঁ ঠিক আছে, ওকে এই করা যাবে। ক্রিয়েট অ্যান্ড লিংক অ্যাসোসিয়েটেড উইথ ইনস্টাগ্রাম প্রোফাইল, দরকার নাই। ক্রিয়েট অ্যান্ড লিংক অ্যাসোসিয়েটেড উইথ ইউটিউব চ্যানেল, তাও দরকার নাই। ক্রিয়েট অ্যান্ড লিংক অ্যাসোসিয়েটেড উইথ লিঙ্কডইন, দরকার নাই। ইমপ্রুভ দ্য সাইজ ট্যাপ টার্গেট, এটা মোবাইলের জন্য। এরা বলতেছে যে মোবাইলের জন্য যদি কেউ চালায় মোবাইলে এই সাইটটা ট্যাপ করতে গেলে তার সমস্যা হতে পারে, সো এটার দিকে একটু নজর দিতে বলতেছে। ওকে, তো এখন দেখেন আমরা রেজাল্টে চলে যাই একবারে। এটা হইলো রেজাল্ট যেটা দেখাচ্ছে। এরপরে আছে হচ্ছে কোনটার কেমন স্কোর আছে। অন পেজ এসইও স্কোর বি প্লাস, লিংক খুব ভালো দেখাচ্ছে। ইউজাবিলিটি, মোবাইল ইউজিবিলিটি যেটা বলে আর কি, সেটা ভালো। পারফরম্যান্সও মোটামুটি ভালো। সোশ্যাল মিডিয়া এরা কিছু খুঁজে পায় না, এটা এদের ব্যর্থতা, এরা খুঁজে পায় না, কিন্তু সবগুলোই মোটামুটি লিংক করা আছে। ওকে, না থাকলেও সমস্যা নাই। বলতেছে রিভিউ চাইল্ড পেজেস, কোন কোন পেজেস গুলো আসলে চাইল্ড পেজেস আছে সেগুলো দিছে। বলছে ইওর অন পেজ এসইও ইজ গুড, মোস্টলি অপটিমাইজড করা আছে, আরো কিছু অপটিমাইজ করা যায়, যেরকম টাইটেল ট্যাগ অপটিমাইজ করা যায়। এরপর মেটা ডেসক্রিপশন ঠিক আছে, হেডার ট্যাগ ঠিক আছে। এরপর হচ্ছে কিওয়ার্ডের কনসিস্টেন্সি ঠিক আছে, আর যেটা ডেনসিটি টাইপের বলা হয়। ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড কোনটা কোনটা কিভাবে ইউজ করা হয়েছে না হয়েছে সেটাও ঠিক আছে। ফ্রেজেস, ফ্রেজগুলা কি দেয়া আছে? ফ্যাশন স্টাইল, স্টাইল ট্রেন্ড, ফ্যাশন স্টাইল ট্রেন্ড, বেস্ট ফ্যাশন, ট্রেন্ড বেস্ট, স্টাইল ইন 2021, বেস্ট ফ্যাশন স্টাইল, স্টাইল ট্রেন্ড, মানে একই টাইপের ওয়ার্ড কতভাবে দেয়া আছে, কোথায় কোথায় দেয়া আছে। সো টাইটেলের মধ্যে দেয়া নেই, দেয়া নেই, দেয়া নেই, একটা দেয়া আছে। টাইটেল মেটা ডেসক্রিপশনের মধ্যে দেয়া নেই, দেয়া নেই, দেয়া নেই। সো মেটা ডেসক্রিপশনের ভিতরে যে কোনো এক জায়গায় একটু অ্যাড করে দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি আছে? অ্যামাউন্ট অফ কন্টেন্ট, কন্টেন্ট কম, 466টা পাইছে। অন্যরা 456টা পাচ্ছিল, এরা আবার 10টা বেশি পাইছে, মনে হচ্ছে যে কোনো জায়গা থেকে এনে দিছে। আচ্ছা যাই হোক, এসএসএল সার্টিফিকেট আছে কিনা? হ্যাঁ আছে। এইচটিটিপিএস আছে কিনা? আছে। রোবট টেক্সট করা আছে, এক্সএমএল সাইট ম্যাপ দেয়া আছে। এই যে এরা আবার দেখাচ্ছে যে গুগল অ্যানালিটিক্স টুলসে ইউজ করা আছে। আবার একটা টুলসে দেখলাম যে গুগল অ্যানালিটিক্স এর টুলস বলতেছে ইউজ করা নাই। সো টুলস এর মাঝে মাঝে এরকম হয়, এক একটা টুলস আপনাকে এক এক রকম বলবে, বাট মেইন কিছু কিছু জিনিস সেম থাকবে। বাট ওই যে আমরা দেখলাম কোনটা কোনটা ওয়ার্নিং আছে টোটালি, এই জিনিসটা আমরা সব জায়গাতে পাবো না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যাপাকাট হেয়ার স্টাইল, এই টাইপের কিওয়ার্ড দিয়ে আমরা কোথায় কোথায় র্যাঙ্কিং এ আছি সেটা অলরেডি এখানে দিয়েই দিছে। এস্টিমেটেড যে ট্রাফিক আমরা আশা করতে পারি সেটা হচ্ছে 11 জন, এটার পজিশন আবার 29 নাম্বার দিছে, ওইটা দেখলাম এরকম টাইপেরই কিছু একটা ছিল পজিশন। তারপরে সুইটওয়্যার ট্রেন্ডস, এটা নিয়ে এই দেশে হচ্ছে 73 নাম্বার পজিশন, 69 নাম্বার পজিশন। তার মানে এখন যে পজিশনে আমরা আছি, আমরা যদি একটু ট্রাই করি তো এইটারই আমরা র্যাঙ্ক করাইতে পারবো, বেশ কিছু ওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারবো, খুব ইজি হবে ব্যাপারটা। টোটাল ট্রাফিক ফ্রম সার্চ, সার্চ থেকে মান্থলি ট্রাফিক 13 জন করে আসতেছে বলতেছে, তার মানে কিছু না কিছু কিওয়ার্ড তো অবশ্যই আছে। সো পজিশন 31 থেকে 100, এটার ভিতরে 15টা আছে কিওয়ার্ড। পজিশন 21 থেকে 30 এর মধ্যে একটা আছে।
সো অন্য কোনোটাই পজিশনে নেই, মানে দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে কোনোটা নেই। তৃতীয় পেজে আছে, আচ্ছা, মানে প্রথম পেজ দ্বিতীয় পেজ এরকম কোনো পেজে নেই। আচ্ছা, ভালো কথা। তৃতীয় পেজে যখন আছি আমরা, প্রথম পেজে বা দ্বিতীয় পেজে যাওয়ার জন্য ট্রাই করা যাবে বা ট্রাই করতেই পারি। নাম্বার অফ ব্যাকলিংকস এখানে দেখাবে না, দেখাইতে গেলে ফ্রিতে দেখাবে না, আপনাকে টাকা দিয়ে কিনে তারপর দেখতে হবে। ওকে, ফ্রেন্ডলি লিঙ্কস কেমন আছে? হ্যাঁ, ফ্রেন্ডলি লিঙ্কস ঠিকঠাক আছে। ইউজাবিলিটি ইজ ভেরি গুড। ইউজাবিলিটি বলতে আমি মোবাইলে চালাবো, ট্যাবে চালাবো, আমি হচ্ছে ডেস্কটপে চালাবো, তো সেটা ডাইনামিক হবে কিনা। আচ্ছা, সো ডাইনামিক হইতে গেলে কি কি ইউজ করে এখান থেকে আমরা দেখে নিতে পারি। মোবাইল ভিউ পোর্টস, ফ্ল্যাশ, আইফ্রেম, ফেভিকন, ইমেলের প্রাইভেসি। ইমেলের প্রাইভেসি যেটা একদম প্লেন টেক্সটের দিতে হয়, সরাসরি ইমেল দিতে হয় না। লিজিবল ফন্ট সাইজেস, ট্যাব টার্গেট ঠিকঠাক আছে কিনা। ট্যাব টার্গেট বলতেছে একটু দূরে দূরে দিলে ভালো হয়, বা একটু ছোট ছোট হয়ে গেছে আর কি, একটু বড় করে দিলে ভালো হয়। ওকে, বলতেছে পারফরমেন্স ভালো, শুধুমাত্র স্পিড একটু কম। এখানে দেখাচ্ছে সার্ভারের রেসপন্স টাইম কম, মানে রেসপন্স টাইম বেশি আর কি, একটু বেশি টাইম নিয়ে ফেলতেছে। পেজ কন্টেন্ট লোড হয় বেশ কম সেকেন্ডে, এরা বলতেছে 1.7 সেকেন্ডে, এবং সেটা ওরা ভালো বলতেছে। অল পেজ স্ক্রিপ্ট কমপ্লিটেড, স্ক্রিপ্ট ঠিকঠাক আছে। টোটাল পেজের সাইজ মোটামুটি ক্লোজ টু 3 MB দেখাচ্ছে এরা। এই ফাইলগুলো মোটামুটি তারা ভালো বলতেছে যে হ্যাঁ ঠিকঠাক আছে ফাইল। অবজেক্ট কি কি এখানে পেয়েছে, কয়টা পেজের মধ্যে কি কি পাইছে না পাইছে সেগুলো এখানে দিছে। তো ইনলাইন স্টাইল বলতেছে যে ইওর পেজ অ্যাপিয়ার্স টু বি ইউজিং ইনলাইন স্টাইল, ইনলাইন স্টাইল আর অ্যান ওল্ডার কোডিং প্র্যাকটিস। সো যেটা আছে সিএসএস শিটমিট দিয়ে করা থাকে, এটা বদলিয়ে ফেলতে। সোশ্যাল ইমপ্রুভমেন্ট তারা কিছু খুঁজেই পায় নাই, ফেসবুক কানেক্টেড খুঁজে পায় নাই। ফেসবুক পিক্সেল বলতেছে নাই, টুইটার কানেক্টেড নাই, টুইটার কার্ড দেয়া আছে, ইনস্টাগ্রাম নাই, ইউটিউব কানেক্টেড নাই, লিঙ্কডইন নাই। এগুলা যে কানেক্ট না করলে আপনার এসইও ঠিকঠাক হবে না তা না, হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এই যে ওয়ার্নিং গুলো দিছে যে কি কি করতে হবে না করতে হবে, সো এইটাও আপনারা নিয়ে রাখেন, কপি আমরা দিয়ে রাখলাম। সো এই হচ্ছে অডিট, রাইট, যে আমরা একটা সাইটের কাজ করলাম সেটা কতটুকু ফলপ্রসূ হইলো, কতটুকু আমাকে হেল্প করতেছে, বা কোনো ওয়ার্নিং আরো আছে কিনা, কোনো ইস্যু আরো আছে কিনা, বা অনেকের আছে পেজের র্যাঙ্ক করার জন্য যে ইস্যুগুলো থাকে অনেকে ঠিক করতে পারে না, কোনটা কোন জায়গা থেকে ঠিক করতে হয়, কি দিয়ে ঠিক করতে হয়, জিনিসগুলো জানে না। সো তখন আমাদের দ্বারস্থ হয় এবং বলে যে হ্যাঁ আমার সাইটের অন পেজের কাজগুলো করে দিতে হবে, বা এই ইস্যুগুলো আছে ফিক্স করে দিতে হবে। সো আমরা যদি এই প্যারামিটার গুলো সম্পর্কে জানি সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে কোনো সাইটের বেশ মানে ই কমার্স টাইপের সাইট না, আপাতত প্রথম এই টাইপের যেসব সাইট আছে রেগুলার টাইপের সাইট, এরকম টাইপের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমরা একটা একটা করে অ্যানালাইসিস করব, এবং সেইগুলা দেখে বুঝতে ট্রাই করব যে এটা কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ভালো হবে না, এই টুলসে কি বলতেছে, ওই টুলসে কি বলতেছে, এটা এক্সট্রা কি পাচ্ছে, ওইটা কি পাইনি। এই জিনিসগুলা দেখে 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 যখন আম, আমাদের আয়ত্তে চলে আসবে যে আচ্ছা এই প্যারামিটার গুলো থাকে, সো ওই টাইপের জিনিসগুলো তখন আমরা ম্যানুয়ালি খোঁজার ট্রাই করব। ঠিক আছে, সব সময় অটোমেশন দিয়ে হয় না, কিছু কিছু সময় আসলে ম্যানুয়ালিও করতে হয়, এবং এই ম্যানুয়াল স্ট্র্যাটেজির জন্যই আসলে আমাদের পেজগুলা র্যাঙ্ক হয়, কোনো রকম টুলসের সাজেশনের পেজ র্যাঙ্ক হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগামী কালকে তো ক্লাস নেই, আম, আপনারা যেটা করতে পারেন সেটা হলো যদি ক্লাস হয়, মানে আমি শিওর বলতেছি না যে ক্লাস নেই, হয়তো বা হবে না এরকম, বাট যদি ক্লাস থাকে তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসের মধ্যে দেখব। আর যদি না থাকে যে না ক্লাস আজকে হবে না, তো সেই ক্ষেত্রে যারা আমরা আছি 3 জন 4 জন 5 জন, তারা হচ্ছে গিয়ে আমরা যেটুকু করব সেটুকু হচ্ছে 5টা সাইট আপনারা বেছে নেবেন নিজেদের ইচ্ছা মতো, রেগুলার টাইপের সাইট। আপনাদের যে টুলসে ইচ্ছা, এই যে এখানে অনেকগুলো টুলসের বা সাইটের নাম দিয়ে দিলাম, আপনারা যদি মনে করেন গুগল থেকে আরো টুলস খুঁজে নেবেন নিতে পারেন, যে টুলসের ইচ্ছা সেই টুলস থেকে আপনি ডাটাগুলো এভাবে কালেক্ট করেন যে হ্যাঁ এটাতে এই সমস্যা, ওইটাতে এই, এটাতে এই।
ঠিক আছে, কালেক্ট করে তারপরে সেটা অ্যানালাইসিস করেন, রাইট? ওইটার একটা রিপোর্ট আমরা দেখব যে হ্যাঁ, আমি এই 5টা সাইটের করছিলাম, তো এই 5টা সাইটের জন্য এই 5টা টুল বা 3টা টুল বা 4টা টুলস ইউজ করছি, রাইট? এটাতে এই রিপোর্ট আসছে, ঠিক আছে? ওকে, এখন আমি যেটা করব, আমি অফিসিয়ালি এখন বলতেছি আমাদের ক্লাস শেষ, শুধুমাত্র অডিট নিয়ে আজকে আমাদের ক্লাস ছিল। সো আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।